অধ্যায়ের নাম হচ্ছে জীব প্রযুক্তি। এটা দুইটা পার্ট আছে। একটা পার্টে আলোচনা করা হচ্ছে টিস্যু কালচার নিয়ে, ওকে, টিস্যু কালচার। আরেকটা পার্ট আছে 2 নম্বর পার্ট, ওইটার মধ্যে আলোচনা করা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে। কি নিয়ে স্যার? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এই হচ্ছে দুইটা পার্ট। তো প্রথম পার্টটা দ্বিতীয় পার্টটা দুইটাই তোমার এসএসসির একদম শেষের দিকে একটা চ্যাপ্টার ছিল এই জীব প্রযুক্তি। তোমরা করছো কিনা আমি জানি না, তোমাদের শর্ট সিলেবাসে ছিল কিনা। তো টিস্যু কালচার পার্টটা সহজ, বাট জেনেটিক ইঞ্জিনিয়ারিং পার্ট সহজ, বাট কিছু লেখা আছে ঘিজিবিজি লেখা। ওই যে উদ্ভিদ শারীরতত্ত্ব অধ্যায়টা যেমন ছিল ঘিজিবিজি স্কিপ করা লাগছে কিছু লেখা, এখানে কিছু স্কিপ করা লাগে। দেখলে বুঝবা কোনটা স্কিপ করা লাগে কোনটা লাগে না। আসলে জীব প্রযুক্তি শব্দটা কই থেকে আসছে স্যার? এটা হচ্ছে ইংরেজি একটা শব্দ থেকে আসছে, এটার নাম হচ্ছে বায়োটেকনোলজি। নাম কি? এখন এটা কোন বিজ্ঞানী সর্বপ্রথম ব্যবহার করছে? দাগ দাও স্যার, কালেরকি এবং হাঙ্গেরীয় বিজ্ঞানী। হাঙ্গেরীয় শব্দটা দাগ দাও, এটা কয়েকবার দেখলাম দিয়ে দিত, হাঙ্গেরীয় বিজ্ঞানী। তাহলে কালেরকি কোন দেশের বিজ্ঞানী? হাঙ্গেরীয়। উনি সর্বপ্রথম জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি শব্দটা ব্যবহার করছে এবং ওনার নামে পাশে স্টার দাও, এটা এমসিকিউতে আসে স্যার। এবার আসো, বায়োটেকনোলজি শব্দটা দুইটা শব্দ নিয়ে গঠিত, এটা তো দাগানোর দরকার নেই, বোঝা যায় বায়োলজি আর টেকনোলজি দুইটা মিললে হয়ে গেছে কি স্যার? বায়োটেকনোলজি। এখন মানে কি জীব প্রযুক্তি মানে কি স্যার? আমরা এতদিন পর্যন্ত যা পড়ছি খালি জীবন নিয়ে পড়ছি, মানে জীববিজ্ঞান নিয়ে পড়ছি, তাই না? মানুষের দেহ নিয়ে পড়ছি, মানুষের কোষ নিয়ে পড়ছি, উদ্ভিদের টিস্যু নিয়ে পড়ছি, উদ্ভিদের কোষ নিয়ে পড়ছি, বাট ওইটার উপরে কি টেকনোলজি প্রয়োগ করছি আমরা এখনো? না। টেকনোলজি মানে কি? আইসিটি, তাই তো, তথ্য প্রযুক্তি। এখন এই জীবের উপরে যখন টেকনোলজি প্রয়োগ করবো তখন এটার নাম হয়ে যায় জীব প্রযুক্তি। আচ্ছা, এখন আসো কি কয়েকটা জীব প্রযুক্তির নাম দেওয়া আছে, তা আমরা এগুলো দেখানোর দরকার নেই। আমরা দেখবো যে প্রাচীনকালে কোনো জীব প্রযুক্তি ছিল কিনা। হ্যাঁ, এখানে দুইটা নাম দেওয়া আছে, একটা দাগ দাও দই তরি, আর একটা হচ্ছে অ্যালকোহল তরি। দাগ দাও, এগুলোকে বলা হয় প্রাচীনতম জীব প্রযুক্তি। এটা বাসা খ্রিস্টাব্দ এমসিকিউতে আসে। নিচের কোনটা প্রাচীনতম জীব প্রযুক্তি? জীব প্রযুক্তি বলতে আমরা আধুনিক জীব প্রযুক্তি বোঝাই, মানে বর্তমানে আমরা যেগুলো ব্যবহার করি। বাট দই তরিটা এক ধরনের কি স্যার? জীব প্রযুক্তি, বাট এটা হচ্ছে অতীত থেকে ব্যবহার করা হইতেছে। মদ তরি বা অ্যালকোহল তরি এটা অতীত থেকে ব্যবহার হইতেছে, এই জন্য এগুলোর কি বলা হয় স্যার? প্রাচীনতম জীব প্রযুক্তি। আচ্ছা, এবার আসো জীব প্রযুক্তির পরিধি। এই যে লেখাগুলো আমরা স্কিপ করতেছি, এগুলো আমার লাগতেছে, এরকম স্কিপ করে করে পড়া লাগবে। দেন আসো জীব প্রযুক্তির পরিধি। তো টোটাল 3টা পরিধি আছে, এগুলো পড়ার দরকার নেই। পরিধি 3টা গোল দাগ দাও এবং এটার একটা থার্ড প্যাকেট দিয়ে পাশিসটা দিয়ে রাখে, এমসিকিউতে আসে এগুলা। কি কি? একটা হচ্ছে ব্লু বায়োটেকনোলজি, একটা হচ্ছে গ্রিন বায়োটেকনোলজি, আর একটা হচ্ছে রেড ও হোয়াইট বায়োটেকনোলজি। আমি খেয়াল করো, ব্লু মানে কি? ব্লু এর বাংলা থেকে নীল না? তুমি আমাকে বলো পানির কালার কি? নর্মালি তো সাদা, বাট সমুদ্রের পানির কালার হিসাব করলে কি হবে? নীল। তার মানে ব্লু বায়োটেকনোলজি দ্বারা কাকে বোঝায়? জলি এবং সামুদ্রিক শব্দটা দাগ দাও। যে বায়োটেকনোলজি জল, পানি এবং সমুদ্র নিয়ে বর্ণনা করা হয় সে বায়োটেকনোলজিকে আমরা কি বলি? এবার আরেকটা আছে গ্রিন। তুমি আমার বলো স্যার গাছের রং, গাছের পাতার রং কি হয়? সবুজ। তার মানে এটা দ্বারা গাছ বা কৃষি ক্ষেত্রে বোঝায়, তো কৃষি ক্ষেত্র শব্দটা দাগ দাও খালি। তাহলে কৃষি ক্ষেত্রে বর্ণনা করা হয় কোন বায়োটেকনোলজি দ্বারা? আরেকটা হচ্ছে রেড এবং হোয়াইট। তোমরা দেখবা হসপিটালে যে বেড গুলা এগুলা কিন্তু স্যার সাদা কালারের হয়, তাই না? রক্তের রং কি হয়? লাল। তার মানে এটা দ্বারা হচ্ছে চিকিৎসা ক্ষেত্র, রেড এবং হোয়াইট, এটা দ্বারা কি ক্ষেত্র? চিকিৎসা। চিকিৎসা শব্দটা একদম এই 3টা এমসিকিউতে আসে, নিচের কোনটা দ্বারা কোন টেকনোলজি বোঝানো হয়। গেল এটা। এবার চলে আসো জীব প্রযুক্তি কি স্যার? তো একটা ডেফিনেশন লাগবে আমার এখানে। ডেফিনেশন অনেকভাবে এখানে এসে ডেফিনেশন গুলো দেখবো কয়েকবার দেওয়া থাকবে। তো বিজ্ঞানী কোলম্যান লাগবে না, জাস্ট ডেফিনেশনটা জানলে হবে স্যার। স্যার আমাদের সুবিধার জন্য, আমাদের মানুষের সুবিধার জন্য জীবন্ত উদ্ভিদ বলো, প্রাণী বলো, অণুজীব বলো, অথবা এদের অংশ বিশেষ বলো, মূল কথা জীব নিবা। কি নিবা স্যার? উদ্ভিদও একটা জীব, প্রাণীও একটা জীব, অণুজীবও তো একটা জীব, বা সম্পূর্ণ জীবন নেওয়া যেতে পারে, জীবের একটা অংশ নেওয়া যেতে পারে। নিয়ে ওইটা ব্যবহার করবা, ব্যবহার করে মানবতার কল্যাণে, মানবতা মানে কি? আমাদের কল্যাণে আমরা ব্যবহার উপযোগী উন্নত বৈশিষ্ট্য আনবো এটার মধ্যে। মানে ধরো একটা উদ্ভিদে আছে, এটার বৈশিষ্ট্য আছে একটা, আমরা কি করলাম? ওটার একটু মডিফাই করলাম, এটার মধ্যে নতুন একটা জিন দিয়ে দিলাম, বা কোনো একটা কাজ করলাম, করার পর এটার মধ্যে নতুন বৈশিষ্ট্য আসছে। ফর এক্সাম্পল তরমুজ আছে না? তরমুজের মধ্যে বীজ আছে না? তো অনেকে তরমুজ খাওয়ার সময় কি তোমরা বীজ ফালা ফেলা খাও? করো নাকি এরকম অনেকে? হায় আল্লাহ। আচ্ছা, খাও না কে কে? বীজ ফালাই খাও না কে কে? আমি ফালাই খাই না। ঠিক আছে, গুড। না এখন এটা যদি না বলতাম তাহলে অনেকে আবার হাত তুলতা না। মানে ফালাই খাওয়ার তো কিছু নেই, ছোট ছোট জিনিস, ছোট ছোট বীজ খাইলে কোনো সমস্যা নেই। নাকি আবার ওই গুজব কোম্পানি কিছু আছে যে বীজ খাইলে পেটের ভিতরে চারা হয়ে যায়, তাই না? তাহলে তো পেয়ারার বীজও তো তুমি ফালাই ফালাই খাওয়া লাগতো। পেয়ারাটা ফালাই খাও? আচ্ছা, অনেকে নাকি ওই ডালিমের গুলো নাকি ফালাই ফালাই খায়। ডালিমেরটা ফালানো কি আছে স্যার? আচ্ছা, আহ, আবার ওই আর ছোটকালে যেটা দেখতাম, সিম বিচি আছে না? সিম বিচি খাওয়ার সময় ভিতরটা খাওয়া তো খোসাটা পালা দিত। তারা দেখলাম আমার খুব বড় লোক মনে হইতো। চুলাটার মধ্যে তো শক্তি, ওইটার মধ্যে সেলুলোজ থাকে।
আমরা খাইতেছি কেন সিম, শাকসবজি কেন খাই? সেলুলোজের জন্য, কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য। তো সোলাই ফেলাই দিলে তো লাভ হলো কি? ভিতরটা তো প্রোটিন। যাই হোক, যেটা বলতেছিলাম, জীবন্ত উদ্ভিদ প্রাণী অনুজীব, ওইটার মডিফাই করবো, ওইটা আমরা ব্যবহার করে মানবতার কল্যাণে উন্নত বৈশিষ্ট্য আনবো, নতুন বৈশিষ্ট্য আনবো। যেমন জাপানে যেটা করছে, তার তরমুজ বানাইছে, ওই তরমুজের মধ্যে কোনো বীজ থাকে না। তাহলে এটাকে আমাদের জন্য সুবিধা হয়েছে না? তোমরা যারা বীজ ফেলায় খাও তাদের জন্য সুবিধা। তো এই ধরনের প্রযুক্তিকে বলা হয় জীব প্রযুক্তি। কি প্রযুক্তি? ব্র্যাকেট দিয়ে ফেলো, জীব প্রযুক্তি কাকে বলে? সহজ কথায়, কোন জীবরে মানবতার কল্যাণে উপযোগী করার জন্য নতুন বৈশিষ্ট্য আনার উপায়কে কি বলে? জীব প্রযুক্তি। আরো কয়েকটা ডেফিনেশন দিচ্ছি আমরা, এত ডেফিনেশন দাগ দিব না, কারণ এগুলো তো এমসিকিউ আসবে না, ক নাম্বারে তো একটা পারলেই হইলো। এবার আসো জীব প্রযুক্তির অবদান বা গুরুত্ব, কিন্তু আমরা এটা এখান থেকে পড়বো না। জীব প্রযুক্তির অবদান নিয়ে এই টিস্যু কালচারটা পড়ার পরবর্তীতে আমাদের একবারে বিশাল একটা পড়া আছে। তখন আমাদের এই লেখাগুলো প্রত্যেকটা আসবে, কৃষিক্ষেত্র নিয়ে আলাদা পড়া আছে, এনজাইম প্রযুক্তি, জিন প্রযুক্তি আলাদা আলাদা। এই জন্য আমরা এখান থেকে দাগাবো না, দাগানোর এমসিকিউর জন্য দাগানোর কিছু নেই। এটা আসে কোথায়? রিটেনে। তো রিটেনের জন্য পিছনে আবার থাকবে, এই জন্য আমরা এখানে দাগাইতেছি না। চলে আসো, উদ্ভিদের টিস্যু কালচার বলছিলাম, আমাদের পার্ট কয়টা? দুইটা। একটা অংশ ছিল টিস্যু কালচার, এখন আমরা টিস্যু কালচারে চলে আসছি। আচ্ছা, টিস্যু কালচার মানে হচ্ছে তুমি উদ্ভিদের একটা টিস্যু নিবা অথবা কোষ নিবা। কি নিবা? টিস্যু অথবা কোষ নিয়ে কালচার করবা। এটারে কালচার মানে সহজ কথা, সংখ্যা বৃদ্ধি করবা, করে একটা গাছ বানাই ফেলবা, একটা চারা বানাই ফেলবা। নামে হচ্ছে উদ্ভিদের টিস্যু কালচার, প্রাণীর টিস্যু কালচার না। কিন্তু নর্মালি একটা আম গাছ লাগাতে মানে বড় বানাইতে হলে বা সৃষ্টি করতে হলে, সৃষ্টি তো আল্লাহ তাআলা করে, মানে একটা আম গাছ বড় করতে হলে কি করা লাগে? আমের বীজটা বা বড়া যেটারে বলো আর কি তোমরা, আটি, এটারে কি মাটিতে লাগাইতে হয় না? তারপরে চারা হয়। কিন্তু টিস্যু কালচার পদ্ধতিতে আমের আটি লাগবে না, আমের একটু পাতা ছিঁড়ে ওই পাতা থেকে তুমি আম গাছ বানাইতে পারবে। তো এটাই বলছে উদ্ভিদের টিস্যু কালচার মানে হচ্ছে উদ্ভিদের বিভাজন ক্ষমাঙ্গ। তো বিভাজন ক্ষমাঙ্গ কই কই থেকে আমরা নিতে পারি? শীর্ষ মুকুল নিতে পারি, কক্ষ মুকুল নিতে পারি, কচি পাতা নিতে পারি, পাপড়ি নিতে পারি। মানে বুড়া বুড়া পাতা নিব না, কি পাতা নিব? কচি পাতা। তারপর আরেকটা বলছে শীর্ষ মুকুল আর কক্ষ মুকুল। তো শীর্ষ মুকুল কক্ষ মুকুল বলতে কি বোঝায়? তো এটা হচ্ছে গাছ, এই গাছের এটা হচ্ছে, এটা তোমরা তো এমনি গাছ আঁকছো জীবন, তাই না? তো গাছের একদম উপরে যে পাতাটা আছে এটারে বলে কি কি মুকুল? শীর্ষ। একদম উপরে যে কচি পাতাগুলো বাইরে হয় নতুন নতুন, শীর্ষ মুকুল। আবার দেখবো ধরো এটা হচ্ছে একটা ডাল, ওকে, এই ডাল পালার মাঝে যখন ডাল বাইরে হয়, ডালের এখানেও দেখবো যে কচি কচি পাতা বাইরে হয়। প্রত্যেকটা নতুন ডালের মধ্যে কচি পাতা থাকে না, ওইগুলোর বলে কক্ষ মুকুল। কক্ষ মানে কি স্যার? ডালের যে গোড়া আছে না, ওইটার বলে কক্ষ। তাহলে এই কক্ষ মুকুল আর শীর্ষ মুকুল, ওই জায়গার মধ্যে কি পাতা থাকে? কচি পাতা। ওই কচি পাতা নিব। আবার পাপড়ি তার জীবনে কচি হয়, তাই না? তাই কচি পাতা আর পাপড়ি এগুলো আমরা নিব। এগুলার কি ক্ষমাঙ্গ বলে? কারণ এগুলা কচি পাতা, একটা ছোট পাতা, এটা কি হয় স্যার? বড় হয়। বাট একটা বুড়া পাতা, এই যে আম গাছের এই যে পাতাগুলো দেখতেছে, এগুলো বুড়ো, এগুলার বড় হবে জীবনে? এটা কি বিভাজন হয়? কিন্তু কচি পাতাটা কি হয়? ছোট থেকে বড় হয়। ওই পাতা নিব, নিয়ে এটার বিচ্ছিন্ন করবো, কইরা এটারে জীবাণুমুক্ত একটা পরিবেশে রাখবো। রাখার পরে এটারে পুষ্টি দিব। কি দিব? বড় করতে হলে পুষ্টি দেওয়া লাগবে না? একটা টিস্যু থেকে তুমি একটা গাছ বানাবো, তোমার পুষ্টি না দিলে হবে? আমে যে আটি, ওইটা থেকে আমের চারা বানাইতে হলে তো স্যার সার দেওয়া লাগে, গোবর দেওয়া লাগে না? তাহলে আমরা এখানে কি আমের আটি ব্যবহার করতেছি, টিস্যু ব্যবহার করতেছি? টিস্যু। তো এখানেও কি দেওয়া লাগবে স্যার? পুষ্টি দিয়ে এটারে বড় করব। বড় করলে একটা কি তৈরি হয়ে যাবে? পূর্ণাঙ্গ একটা উদ্ভিদ সৃষ্টি হয়ে যাবে। আর এই প্রক্রিয়াকে বলে টিস্যু কালচার। তার মানে টিস্যু কালচার মানে কি? টিস্যু থেকে গাছ। টিস্যু কালচার মানে কি? টিস্যু থেকে গাছ। আর পরীক্ষার মধ্যে লেখে না টিস্যু কালচার মানে টিস্যু থেকে গাছ। এবার লেখলে তো হবে না, সুন্দর করে বুঝে লিখতে হবে। যেমন তুমি আমার বলে ডেফিনেশনটাকে আমার মুখস্থ আছে না? আমার এটা মুখস্থ করে আমার কোনো লাভ আছে? আমি তোমার এখানে পড়াইছি না? আমি কি রিটেনে লিখতে গেলে এটার মতো করে লিখবো না নিজের মতো করে লিখবো? আর আমি নিজের মতো করে বলি কি স্যার, উদ্ভিদের যে কোনো টিস্যু, কি টিস্যু? বিভাজনক্ষম টিস্যু, যেমন কক্ষমুকুল, শীর্ষমুকুল, কচি পাতা, পাপড়ি বিচ্ছিন্ন করে নিয়ে তার জীবাণুমুক্ত পরিবেশে পুষ্টি দিয়ে বড় করে একটা চারা তৈরি করার পদ্ধতির নাম টিস্যু কালচার। আমি কি বইয়ের মতো হুবহু বলছি? আমার কথাটা তুমি বুঝছো কিনা? যা বুঝছো এটা নিজের মতো করে লেখ। ক্লিয়ার? ওকে, এখন আসে টিস্যু কালচার আরেকটা ডেফিনেশন গুলো জাস্ট ব্র্যাকেট দিয়ে রাখ। সহজ কথায়, গবেষণাগারে পুষ্টি মাধ্যমে কালচার করার নাম কি? কারে কালচার করবো? টিস্যুকে। কোষকে বলো, টিস্যুকে বলে। টিস্যুর মধ্যে কি থাকে? কোষ থাকে না? ওকে, এবার আসো, এটা কি সম্ভব যে আসলে টিস্যু থেকে গাছ তৈরি করা, কোষ থেকে গাছ তৈরি করা? হ্যাঁ, এটা সম্ভব। একজন বিজ্ঞানী ছিল, বিজ্ঞানীর নাম দেখো মর্গান। কি গান? মর্গান। উনি বলছে যে উদ্ভিদের যতগুলো কোষ আছে প্রত্যেকটা কোষই নাকি একটা গাছ হইতে পারে। উনি খালি টিস্যুর কথা কয় না, বলছে প্রত্যেকটা কোষ একটা কি হয়ে যেতে পারে? চারা হইতে পারে। তো এটাই বলছে যে প্রত্যেকটা কোষই পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত হওয়ার ক্ষমতা আছে। আর এই ক্ষমতার উনি নাম দিচ্ছে টোটিপটেন্সি। এটা পাশে স্টার দিয়ে রাখো, এমসিকিউতে আসে। উদ্ভিদের প্রতিটা কোষই যে একটা উদ্ভিদ হয়ে যেতে পারে, এই ক্ষমতার কি বলে স্যার? টোটিপটেন্সি। কে বলছে কথাটা? বিজ্ঞানী মর্গান। ওকে, এবার আসো, এই টিস্যু কালচারের আরো কয়েকটা নাম আছে।
যেহেতু এই প্রক্রিয়ায় তুমি কি আস্ত একটা গাছ ব্যবহার করতেছো না অল্প একটু টিস্যু ব্যবহার করতেছো কেন? যেহেতু তুমি এখানে ক্ষুদ্র একটা অংশ ব্যবহার করতেছো, এই জন্য এই প্রক্রিয়া আরেক নাম ডাকতাম মাইক্রো প্রপাগেশন। মাইক্রো শব্দের অর্থ কি স্যার? ছোট। তাহলে এই প্রক্রিয়া তুমি ছোট্ট উদ্ভিদের ছোট্ট একটা অংশ ব্যবহার করতেছো, এই জন্য এই প্রক্রিয়া আরেক নাম কি? মাইক্রো প্রপাগেশন। তাই এই শব্দটা রাখতো। এই বললাম না গেটের আংটাটা লাগাই দিয়ে আসতে, খোলা রেখে দিয়ে আসতে। এখন গেছিলাম পইরা, পড়লে এখনো তোমাদেরকে পড়া লাগতে হলো না, এমন একটা পিচ্ছিল খাইছিলাম। আচ্ছা, মাইক্রো প্রপাগেশন দাগ দিছ। আবার আসো। হুম, হয়তো। আচ্ছা, খেয়াল করো, কথা কয় না তো। এই প্রক্রিয়া আরেক নাম কি? মাইক্রো প্রপাগেশন। আরেকটা নাম আছে। এই প্রক্রিয়া যে গাছটা তৈরি হয় না, এই গাছটা হুবহু আগের গাছের মতো। নর্মাল ধরো একটা কাঁঠাল গাছ, ওই কাঁঠালের বীজ থেকে যে নতুন কাঁঠাল গাছগুলো হয়, ঠিক আগের কাঁঠাল গাছের মতো হয়? হুবহু কিন্তু আগের মতো হয় না, মোটামুটি হয়। নর্মালি তো আমরা কি করি, যে আম গাছটা খাই, আম খাইলাম, খাওয়ার পর মিষ্টি হলে কি করি, আমের বীজটা লাগাই দেওয়ার ট্রাই করে না মুরা, এটাই তো করে, যাতে ওই ভাবে ওইটাও মিষ্টি হবে। তবে হুবহু মিষ্টি কিন্তু হয় না, একটু তো হেরফের হবে। তবে টিস্যু কালচার পদ্ধতিতে তুমি যেই গাছের কোষ বা টিস্যু নিয়ে কালচার করবা, ওই নতুন গাছটা যে হবে ঠিক পুরাতন গাছের মতো হয়ে যাবে এটা। এই জন্য এই প্রক্রিয়া যে এখানে বলছে, এই প্রক্রিয়া কোন উদ্ভিদের সমগুণ সম্পন্ন, তো সমগুণ সম্পন্ন শব্দটা রাখতাম। আর সমগুণ সম্পন্ন জিনিসটা আমরা ক্লোন বলি। ক্লোন মানে কি? কপি করা। পরীক্ষার খাতায় তোমরা যেরকম একদম হুবহু কপি করে ফেলো, তাই না? একবারে মানে মনে হয় নিজের খাতার দিকে তাকায় থাকে, ওর খাতার দিকে লেখে দিকে। কিছু পোলাপানি যখন অঙ্ক করাই তখন দেখি বোর্ডের দিকে তাকায় থাকে লেখে, কেমনি লেখে কে জানি। আচ্ছা, তো এই জন্য এই প্রক্রিয়া আরেক নাম হচ্ছে ক্লোন প্রযুক্তি। কি প্রযুক্তি? আরেকটা নাম পেলাম। ওকে, এবার আসো, একটা ডেফিনেশন আছে এক্সপ্লান্ট। কি প্লান্ট? টিস্যু কালচারের জন্য আমরা কি ব্যবহার করি? আমরা নাকি একটু টিস্যু? তো যে টিস্যুটা আমরা গাছ থেকে কেটে নিয়ে আসবো, একটু টিস্যু পাতা, একটু পাতা কেটে নিয়ে আসা লাগবে না? পাতাটাই তো টিস্যু। বা যে জিনিসটা তুমি কেটে নিয়ে আসবা, ওই জিনিসটা বলে এক্সপ্লান্ট। তো এক্সপ্লান্ট কাকে বলে? টিস্যু কালচারের জন্য মাতৃ উদ্ভিদ। কি উদ্ভিদ? কার থেকে আমরা নিব? একটা আম গাছ থেকে একটু টিস্যু নিব না, ওইটা মাতৃ উদ্ভিদ। আর এই টিস্যুটা থেকে যে একটা নতুন গাছ হবে, এটা আমরা বলি কি? অনুচারা। কি চারা? কারণ ওইটা নতুন উদ্ভিদ। কথা বুঝতে পারছি? তাহলে গাছ কয়টা এখানে? এটা ধরো 1 নাম্বার গাছ, এটা থেকে তুমি একটু টিস্যু নিলা। কি নিলা স্যার? এটা ধরো টিস্যু। এই টিস্যু থেকে একটা 2 নাম্বার গাছ বানাইলা, এটারে বলি আমরা মাতৃ উদ্ভিদ, প্রথম উদ্ভিদ। আর এটারে আমরা বলি অনুচারা, নতুন চারা। আর এই যে জিনিসটা, যে টিস্যুটা তুমি কেটে নিচ্ছ, এটারে বলে এক্সপ্লান্ট। কি প্লান্ট? কথা বুঝতে পারছি? তাহলে টিস্যু কালচারের জন্য তুমি মাতৃ উদ্ভিদ থেকে যে অংশটা পৃথক করে নিচ্ছ, এটার নাম কি? প্লান্ট। এবং এই নামটা পাশে একটা স্টার দিয়ে রাখো, এমসিকিউতে আসে স্যার এগুলা। আর যে নতুন গাছটা বানাবো, ওই গাছের নামটা একদম অনুসারা। কি সারা? আর একজন বিজ্ঞানী নাম জানতে হবে, যে টিস্যু কালচারের জনক বলা হয় কাকে? হ্যাবারল্যান্ড। কি ল্যান্ড? পাশিসটা দিয়ে রাখ, এটা এমসিকিউতে প্রচুর আসে। তিনি সর্বপ্রথম টিস্যু কালচার পদ্ধতি উদ্ভাবন করছে। এবার আসো, এই পদ্ধতিকে আরেকটা নামে ডাকা হয়, ডাক দাও ইন ভিট্রো কালচার। কি কালচার? পাশিসটা দাও ইন ভিট্রো, ইন ভিভো না কিন্তু, ইন ভিট্রো। আরেকটা শব্দ আছে সামনে আমরা পাবো, ইন ভিভো। তো ইন ভিট্রো মানে কি? ইন ভিট্রো মানে দেখ দাও কোষের বাইরে, আর ইন ভিভো মানে দেখ দাও কোষের ভিতরে। এখন কেন এটারে কোষের বাইরে বলা হইতেছে স্যার? তুমি এখানে কালচারটা তুমি কি উদ্ভিদ কোষের ভিতরে ঢুকিয়া তারপরে করতেছো, না গবেষণাগারে করতেছো? তার মানে তুমি কালচারটা উদ্ভিদের মধ্যে করতেছো, উদ্ভিদকে আলাদা করে নিয়ে আসছো, উদ্ভিদের বাইরে আইন না তারপর গবেষণাগারে, তাই না? এই জন্য এটা কি বলা হয়? কোষের বাইরে অথবা ইন ভিট্রো কালচার। কোষের ভিতরে না, বা গাছের ভিতরেও না। এরপরে এখানে কয়েকজন বিজ্ঞানী নাম দাগ দিচ্ছে, এগুলো আমার লাগবে না। তারপরে এই যে লেখাগুলো, এগুলো আমার লাগবে না। আমার টিস্যু কালচারের গবেষণাগার কি গার, মানে আমরা তো এই কাজটা কই করি? একটা গবেষণাগার, একটা ল্যাবরেটরির মধ্যে করি। তো ওই ল্যাবরেটরিতে টোটাল অন্তত 3টা রুম লাগবে। কয়টা রুম? গবেষণাগারের কক্ষ লাগবে না? তো টিস্যু কালচার করার জন্য যে গবেষণাগার, ওখানে 3টা কক্ষ থাকে, 3টা কক্ষ শব্দটা থাকবে। এখন কক্ষগুলোর নাম কি? কক্ষর নাম তোমার জানা লাগবে না, যে কোন কক্ষের মধ্যে কি করে। সিম্পল কথা স্যার, দাগাই না, লাগবে না। একটার মধ্যে সাধারণ কার্যক্রম চলে, এক রুমের মধ্যে কি করে? মিডিয়াম প্রস্তুত করুন। মিডিয়াম কি আসবো? মিডিয়াম মানে হচ্ছে ওই যে জায়গার মধ্যে চারাটা লাগাবো বা অনুচারাটা তৈরি করবো, এটা বলে মিডিয়াম। তারপরে সংগৃহীত উদ্ভিদাংশ পরিষ্কারকরণ, অটোক্লেভ করা। অটোক্লেভ একটা যন্ত্রের নাম। তারপরে আসো, সামনে এগুলো আসবে, এগুলো ব্যাখ্যা আসবে। তারপরে একটা হচ্ছে লেমিনার এয়ার ফ্লো। এয়ার শব্দ হচ্ছে কি? বায়ু। মানে পর্যাপ্ত পরিমাণ হচ্ছে বাতাস থাকতে হবে এরকম একটা রুম, কারণ ওইটার মধ্যে হচ্ছে আমরা কালচার উপযোগী জীবাণুমুক্ত পরিবেশে
ওই গাছগুলো লাগাবো। তারপর আরেকটা হচ্ছে কালচার চেম্বার, যেখানে তাপমাত্রা, আর্দ্রতা, আলোক তীব্রতা এগুলো নিয়ন্ত্রণে রাখা হয়। তো এইগুলো তোমার পরীক্ষা আসবে না। পরীক্ষা আসবে কি স্যার, কয়টা রুম লাগবে, 3টা। এই কথাটা মনে রাখলে তোমার হয়েছে। এবার চলে আসো টিস্যু কালচারের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং উপকরণ। যন্ত্রপাতি কি মনে হয় লাগবে এগুলা? না স্যার, এগুলো পরীক্ষা লাগবে না। রাসায়নিক দ্রব্য এগুলো লাগবে না, অন্যান্য উপকরণ লাগবে না। লাগবে হচ্ছে জীবাণুমুক্ত পরিবেশ। এটাতে চলে আসো এমসিকিউর জন্য এগুলো জীবাণুমুক্ত। আচ্ছা, এখন আসো টিস্যু কালচারের জন্য অনেক যন্ত্রপাতি ব্যবহার করবো আমরা। উপরে দেখো একটা যন্ত্রপাতির নামগুলো কি কি, এই যে দেখো কি কি স্যার। ওয়াশিং বাকেট, নিকটি, পেসমেটার, অটোক্লেভ যন্ত্র, অনুবীক্ষণ যন্ত্র, মাইক্রোমিটার। কাছের উপকরণগুলো কি আছে, টেস্ট টিউব, কনিক্যাল ফ্লাক্স, আয়তনিক ফ্লাক্স ব্যবহার করবে এগুলা। কথা হচ্ছে এগুলো স্যার পরিষ্কার পরিচ্ছন্ন না করে ব্যবহার করলে কি টিস্যু কালচার করতে পারবা তুমি? না। টিস্যু কালচারের যে টিস্যুগুলো এগুলো খুব সেন্সিটিভ টিস্যু। তুমি খালি টিস্যু নিয়ে কাজ করতেছো, ওদেরকে যদি তুমি মানে যত্ন করে কাজটা না করো, তাহলে এখানে টিস্যু কালচার করে তুমি উদ্ভিদ তৈরি করতে পারবা না। এজন্য যেটা করা লাগে, কালচার করার সময় যে পাত্রগুলো ব্যবহার করি, এই পাত্রগুলারে আমরা হচ্ছে একটা ওভেনে নিয়ে রাখি, গরম বায়ু ওভেন। ওখানে 160°C থেকে 180°C 5 দিয়ে রাখো। ওই তাপমাত্রা এগুলো গরম বায়ু ওভেনে রাখতে হয়। রাখলে এগুলো জীবাণু মুক্ত হয়ে যায়। কি মুক্ত হয়ে যায়? ট্যামসিকিতে আসে যে টিস্যু কালচারের জন্য যন্ত্রপাতিগুলারে গরম বায়ু ওভেনে কত ডিগ্রি সেলসিয়াসে জীবাণু মুক্ত করা হয়? 160 থেকে 180। তবে কত ঘন্টা রাখতে হয়? দাগ দাও, 1 থেকে 2 ঘন্টা। আচ্ছা, খালি এইভাবে জীবাণুমুক্ত করি না, আরেকটা কাজ করি, একটা তরলে ডুবাই রাখি। ওই তরলটা হচ্ছে 95% অ্যালকোহল। এটা পাশে এমসিকিউতে আছে, কত পার্সেন্ট অ্যালকোহলে ডুবাইয়া জীবাণুমুক্ত করি। এবার টিস্যু কালচারের প্রকারভেদ, বাট আমরা এটা এখান থেকে দেখাবো না। টিস্যু কালচারের প্রকারভেদ পরীক্ষায় আসে না যদিও, আমরা পড়বো টিস্যু কালচার প্রকারভেদ এখান থেকে। না, আমরা তো কচি পাতারে রাখি নাই, আমরা খালি যন্ত্রপাতিগুলারে রাখছি। যন্ত্রপাতিগুলাকে জীবাণুমুক্ত করে নিছি। পরে আমরা এখন ধাপে যাবো টিস্যু কালচার কেমনে করি, এখনই আসবো। তো আমরা এখান থেকে টিস্যু কালচার প্রকারভেদ 2 পিস পরে আমাদের আছে, আমরা ওখান থেকে পড়বো। তো চলো টিস্যু কালচার এর ধাপগুলা পরে ফেলি। টিস্যু কালচারের ধাপ, এই যে টিস্যু কালচার টোটাল 7-8টা ধাপ আছে। বাট তোমার মেইন পয়েন্টটা মনে রাখবা, বাকিগুলো নিজে লিখতে পারবা। এটা রিটেনে আসে, আমরা রিটেনে পরে চলে আসছি। টিস্যু কালচার থেকে প্রশ্ন 2টাই আসে রিটেনের জন্য। একটা হচ্ছে টিস্যু কালচারের ধাপ, আর একটা হচ্ছে টিস্যু কালচারের মানব জীবনে ভূমিকা। মানে এটা আমাদের কোন কোন কাজে ব্যবহার হয়, এই 2টা জিনিসে লাগে। তো ফার্স্টে আসো ধাপগুলা, একটা একটা করে ধাপ পড়ি। 1 নম্বর পয়েন্ট, স্যার তোমার মন থেকে তুমি একটা জাম গাছ তৈরি মানে বানাবা টিস্যু কালচারের মাধ্যমে, তাহলে কি তুমি আম গাছের পাতা নিলে হবে? না। তাহলে ফার্স্টে তোমার চয়েস করা লাগবে যে তুমি কার টিস্যু কালচার করবা, ঠিক ওইটার টিস্যুটাই নিতে হবে। এই 1 নম্বর পয়েন্টের নাম হচ্ছে জন্য মাতৃ উদ্ভিদ নির্বাচন করতে হবে। মানে তুমি কার টিস্যু কালচার করবা এটা নির্বাচন করতে হবে। আচ্ছা, তো এইখানে দেখো এই কথাবার্তা বলছে, এগুলো আমাদের দাগানোর কোনো দরকার। যেই অংশটা নির্বাচন করে এটা কি বলি স্যার, এক্সপ্লান্ট। তো এখান থেকে সে এক্সপ্লান্টের আবার ডেফিনেশন দিচ্ছে। জাস্ট কথাগুলো তুমি নিজের মতো করে লিখে দিবা। যে গাছটা নেই এই গাছটা কি উদ্ভিদ বলি স্যার, তো এগুলো তো আমরা জানি স্যার। আর যেই উদ্ভিদটা নিব ওই উদ্ভিদটা কি স্যার সুস্থ মানে সুস্থ হবে নাকি দুর্বল হবে, রোগাক্রান্ত হইলে হবে না। তাহলে এটাই বলছে যে টিস্যু কালচারের জন্য সুস্থ, নিরোগ, উৎকৃষ্ট বৈশিষ্ট্যমণ্ডিত উদ্ভিদ থেকে টিস্যু সংগ্রহ করা, এগুলো দাগানো দরকার। রিটেন আসলে কিন্তু নিজের মতো করে লাগবা যে টিস্যু কালচারের জন্য যে উদ্ভিদ থেকে আমরা টিস্যু নেই এটাকে কি বলি, মাতৃ উদ্ভিদ। যেই টিস্যুটা নেই এটাকে কি বলি, এক্সপ্লান্ট। আমরা যে গাছ থেকে টিস্যুটা নিব ওই গাছটা সুস্থ হইতে হবে, নিরোগ হইতে হবে, উৎকৃষ্ট মণ্ডিত হইবে, উৎকৃষ্ট বৈশিষ্ট্য মণ্ডিত মানে ভালো বৈশিষ্ট্যের হইতে হবে আর কি। এই কথাটা লেখলে হবে, শেষ। টিস্যু কালচারের 1 নম্বর ধাপ গেলে। এবার আসো 2 নম্বর ধাপ। 2 নম্বর ধাপে হচ্ছে কালচার মিডিয়াম বা আবাদ মাধ্যম তৈরি। তার নর্মালি হচ্ছে ধান গাছ যে রোপণ করা হয়, দেখবা আগে ধান ক্ষেতের মধ্যে চাষ দিয়ে নেয় না, তারপরে সার দিয়ে নেয়, তারপরে হচ্ছে গোবর টোবর দিয়ে টিয়ে আগে রেডি করে নেয় না, পরে না চারা লাগায়, ধরে কি চারা লাগায় নেয়। তো আমরা এখানে যেটা করবো টিস্যু কালচারের জন্য এক্সপ্লান্ট নিচ্ছি। এক্সপ্লান্ট মানে কি, এক্সপ্লান্ট মানে হচ্ছে যে অংশটা কেটে নিচ্ছে, তাই না? এই যে এটা হচ্ছে এক্সপ্লান্ট, এই টিস্যুটা হচ্ছে এক্সপ্লান্ট। এই যে টিস্যুটা কেটে নিচ্ছি, এই গাছটা থেকে আমরা টিস্যু নিচ্ছি। এখন কি করা লাগবে স্যার, একটা আবাদ মাধ্যম তৈরি করা লাগবে। কি মাধ্যম, মানে যেখানে নিয়ে টিস্যুটা আমরা স্থাপন করবো ওখানে টিস্যুটা বড় হবে। তাহলে আগে আবাদ মাধ্যম তৈরি করতে হবে। তো আবাদ মাধ্যম তৈরি করার এই পয়েন্টের মধ্যে অনেকগুলো এমসিকিউ আছে। 2 নম্বর পয়েন্ট আবাদ মাধ্যম। আর একটা হচ্ছে কালচার মিডিয়াম তৈরি। কি মিডিয়াম তৈরি, মানে টিস্যু কালচারের জন্য যেই জায়গাটা আমরা তৈরি করি, যেখানে আমরা টিস্যুটা কালচার করবো, এটা বলা হচ্ছে আবাদ মাধ্যম। আচ্ছা, এই যে প্রথম 2 লাইন লাগবে না, এই টিস্যু কালচার করার জন্য আমার যে পাত্রটা বা যেই জায়গাটার মধ্যে আমরা টিস্যু কালচার করবো ওখানে কিছু উপাদান দেওয়া লাগে। কি কি উপাদান দেওয়া লাগে দেখো, ভিটামিন থাকতে হয়, তারপরে ওই মুখ্য আর গৌণ উপাদান থাকতে হয়। মনে আছে উদ্ভিদ সাথে যত বলছিলাম, উদ্ভিদের ম্যাক্রোমোল মাইক্রোমোল ওই মূলগুলো থাকতে হয়। তারপরে সুক্রোজ থাকতে হয়, এইটা গুলো 20টা দিয়ে রাখো। চিনি থাকতে হবে 2 থেকে 4%। যেমন ওই গাছ লাগানো ক্ষেত্রে আমরা সারটা দিই, এখানে এগুলো দেওয়া লাগে না, দিলে টিস্যু কালচার ভালোভাবে হবে না।
আরেকটা থাকা লাগে থাকতো ফাইটো হরমোন। ফাইটো মানে কি বোঝায়? উদ্ভিদ। গুড, হরমোন তো হরমোনই, তার মানে এগুলো উদ্ভিদ হরমোন। তুমি তৈরি করতেছো চারা, উদ্ভিদ, তুমি কি এখানে প্রাণী হরমোন দিলে হবে না? এই জন্য আমরা কি হরমোন দিই? ফাইটো হরমোন। আচ্ছা, দেন আসো একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। এই টিস্যু কালচারের জন্য আবাদ মাধ্যম তৈরি করছো, ধরো যে তুমি খেয়াল করো আমরা আলু গাছ লাগাই না, আলু আবার ধান গাছ লাগায় না, দুইটার জন্য কি স্যার যে মাটি একরকম হয়? আলুরটা হয় ঝরঝরা মাটি, শুকনা মাটি, অর্থাৎ ধান গাছেরটা কি হয়? একদম পানি পানি প্যাক প্যাক মাটি হয় না, বা কাদা মাটি হয় না? তাহলে দুইটা কয় রকম? দুই রকম। তা আমাদের এখানেও দেখা গেছে আমরা কালচার করার জন্য যে আবাদ মাধ্যম তৈরি করতেছি এটা ঘন করা যায়, পাতলা করা যায়। তো আমরা ঘন করি, ঘন করার জন্য জমাট বাঁধানোর জন্য একটা উপাদান আছে, এই উপাদানের নামে এগার পাশিসটা দিয়ে রাখো। ট্যামসিকিতে আসে মাধ্যমকে ঘন করার উপাদানের নাম কি? তোমরা কি এগার ব্যবহার করছো? তোমরা তো কেক বানানোর জন্য, হ্যাঁ, পুডিং টোডিং বানানোর জন্য এগুলো ব্যবহার করো না? বানাইতে পারো তোমরা? তো মেয়েরা আবার এগুলো বেশি পারো, হ্যাঁ, জেলি। এবার আসো, যেই মাধ্যমে যেই আবাদ মাধ্যমে বা যেই কালচার মিডিয়ামে পর্যাপ্ত পরিমাণে যা যা থাকার দরকার সব আছে, ওই যে আমরা খাদ্য 6 প্রকার বলছি না, এর মধ্যে যদি যে খাদ্যের মধ্যে সব উপাদান সমানভাবে থাকে তারা কি খাদ্য বলি? সুষম খাদ্য। তো এখানেও যে মৌলিক উপাদান সমৃদ্ধ যে আবাদ মাধ্যম যেটার মধ্যে যা যা দরকার সব আছে তারা আমরা বলি বেজাল মিডিয়াম। বেসাল, বেজাল না কিন্তু, হ্যাঁ, বেসাল। বেজাল বললো না, এটা তো ভালো মিডিয়াম, তাহলে এটা বেজাল বলবা কেন? বেসাল মিডিয়াম দিছ। এবার আসো মিডিয়ামের পিএইচ, খুবই গুরুত্বপূর্ণ স্যার। পিএইচটা 55 থেকে 58, মানে 5.5 থেকে 5.8 হয়েছে। এবার আসো জীবাণুমুক্তকরণ বা নির্বীজকরণ কি স্যার? স্যার তুমি কিন্তু এর আগে একবার নির্বীজকরণ করছো, জীবাণুমুক্তকরণ একবার করছো। কখন করছিলা? সবকিছু স্যার নর্মালি তুমি ধর খাইতে বসছো, তো তোমার আম্মু এনে প্লেট দেয় না? দেয় না? তুমি কি প্লেটটা দিলে খাই ফেলো না, এটার মধ্যে তুমি আবার পরিষ্কার করো না? হাত নিজে ধো না? তোমার আম্মু কিন্তু পরিষ্কার করে এনে তোমার দিচ্ছে, তারপর তুমি আরেকবার পরিষ্কার করো না? তো একইভাবে আমরা কিন্তু একবার পাত্রগুলারে জীবাণুমুক্ত করছি না স্যার? করার পরে এখন কি করলাম স্যার? আমরা এখানে বেজাল মিডিয়ামটা, সরি হ্যাঁ ধরো বেজাল মিডিয়ামটা আমরা তৈরি করছি, বা মিডিয়াম তৈরি করছি, যেখানে আমরা কি লাগাবো? টিস্যুটা লাগাবো। টিস্যু কিন্তু এখনো লাগাই নাই, লাগানোর আগে এটা আবার জীবাণুমুক্ত করো। আমি কথা বলতে পারছি? ফার্স্টে পাত্রটা একবার জীবাণুমুক্ত করছিলাম এর আগের পেজে। এখন আমরা কি করছি? পাত্রটার মধ্যে যা যা পুষ্টি দরকার সব পুষ্টি দিয়েছি। চারা কি এখনো লাগাইছি? চারা তো না, এক্সপ্লান্ট বলি আর কি আমরা। এক্সপ্লান্ট এখনো লাগাইছি না, লাগানোর আগে এটা আবার জীবাণুমুক্তকরণ করবো। তাহলে কয়বার জীবাণুমুক্ত করা লাগতেছে? এরপরে আমরা চারা লাগাবো বা এক্সপ্লান্ট লাগাবো, তাহলে জীবাণুমুক্ত আরেকবার করবো। তো এবার হচ্ছে জীবাণুমুক্ত করার যন্ত্রপাতিগুলো চেঞ্জ হয়ে যাবে। এখানে জীবাণুমুক্ত করার যে যন্ত্রটা নির্বীজকরণ, এটার আমরা বলি অটোক্লেভ যন্ত্র। কি যন্ত্র? নির্বীজকরণ মানে বুঝো? নির্বীজকরণ মানে জীবাণুমুক্তকরণ, মানে বীজ ধ্বংস করা, ওই জীবাণুর বীজ ধ্বংস করে ফেলি আর কি সহজ কথায়। তো এই অটোক্লেভ যন্ত্রের মধ্যে পাইছো, থ্যাংক ইউ। আচ্ছা, অটোক্লেভ যন্ত্রের মধ্যে কত তাপে রাখতে হয় এটা এমসিকিউতে প্রচুর আসে। 121 ডিগ্রি সেলসিয়াস রাখতে। কত ডিগ্রি সেলসিয়াস? বাট একটু আগে যে আমরা প্রথমে যে এই যে আবাদ মাধ্যম তৈরি করার আগে যে তাপমাত্রা দিছিলাম, তখন কি 121 দিছিলাম না 160 থেকে 180? এই দুইটা তাপমাত্রা প্যাচ লাগাই ফেলো তোমরা। তাহলে প্রথমে তাপমাত্রা দিছি 160 থেকে 180, আর যখন আবাদ মাধ্যম তৈরি করে ফেলছি, মানে সহজ কথা অটোক্লেভ যন্ত্রটা কইলে 121। আর গরম বায়ু ওভেন বললে, দেখো গরম বায়ু ওভেন শব্দটা অনেক বড় তাই না? গরম বায়ু ওভেন, তো এটা 160 থেকে 180। অটোক্লেভ ছোট নাম, এটা 121। কিন্তু এখানে কতক্ষণ রাখবার, কত চাপে রাখবো? এখানে চাপ রাখবো কত পাউন্ড? স্টার দাও, সময় 20 মিনিট স্টার দাও। এর আগে একটা কতক্ষণ ছিল? 1 থেকে 2 ঘন্টা, আর এটা হচ্ছে 100, সরি শুধু 20 মিনিট, শেষ, আর কিছু লাগবে না। এবার চলে আসো, এই কথাগুলোই লিখবা। স্যার অন্য কথাও লিখতে পারো, তোমরা তো লিখবা আমি জানি, অনেক কথা তোমরা লিখে দিয়ে আসবা না পারলে, কিন্তু এই মেইন পয়েন্ট 3টা রাখতে হবে। এগুলো না রাখলে নাম্বার দিবে না। তুমি হুদাই লেখলা বাট মেইন কথা একটাও লেখলা না, নাম্বার তো তোমার দিবে না। দেন আসো 4 নম্বর পয়েন্ট, শেষ। জীবাণুমুক্ত 2বার করে ফেলছি, এবার কি টিস্যুটা স্থাপন করতে পারি না? পারি না। 4 নম্বর পয়েন্টের নাম হচ্ছে মিডিয়ামে কি স্থাপন করবো, কিন্তু দাগানোর কিচ্ছু নেই, তুমি নিজের মতো করে লিখে দেবা। যেহেতু আমার এখন আবাদ মাধ্যম তৈরি হয়ে গেছে, জীবাণুমুক্ত হয়ে গেছে, এখন আবাদ মাধ্যমের মধ্যে আমরা কি স্থাপন করবো স্যার? ওই এক্সপ্লান্ট বা উদ্ভিদ থেকে পৃথকীকৃত যে অংশটা, এটা কি করে দিব? স্থাপন। একটু রিডিং তো লিখতেই হবে না, তো এটা লিখিয়ে দিবা। কি দিয়ে? হাত দিয়ে করতে পারো অথবা সিমটা দিয়ে দেবে। কি দিয়ে করাটা বেটা? সিমটা। এগুলো পরীক্ষা আসবে না। সিমটা তো বোঝো, এরকম থাকে। ওই যে তোমরা কি জানি কয়, কি করো এগুলা, কি প্লাগ বলো? আচ্ছা, 5 নম্বর পয়েন্ট আসো, স্থাপন করে ফেলছি। ওকে,
স্থাপন করছে। তাহলে এখন দেখো এইটা ধরো টিস্যুটা ছিল, স্থাপন করছে, এখন তোমার কাছে কি মানে এই টিস্যুটা কি এরকম থাকবে না বড় হয়ে যাবে? কারণ এটা কোষ বিভাজন করবে না স্যার, কোষ বিভাজন বড় হয়ে যাবে না? কিন্তু এত তাড়াতাড়ি বড় হয়ে যাবে না। এখানে এসে কিছু সত্য মানা লাগে। ওরে যদি তুমি নিয়ে এখন হচ্ছে এমন জায়গায় রেখে দিছ যেখানে যে তাপমাত্রা অনেক বেশি অথবা তাপমাত্রা অনেক কম, সে কিন্তু আর বড় হবে। এখন ওরে নিয়ে একটা রুমের মধ্যে রাখতে হয়, ওই রুমের মধ্যে আলো থাকতে হয় কতটুকু আলো, ডাক দাও 3000 থেকে 5000 লাক্স অথবা 1000 থেকে 3000 লাক্স। স্যার আলোর তীব্রতার এককের নাম লাক্স, নাম শুনছো? আলোর তীব্রতা ফিজিক্সে ছিল, ওইটা তো দীপন তীব্রতা ছিল। ওটা দীপন তীব্রতা না? না একই না, একটা দীপন তীব্রতার একটা আলোক তীব্রতা, আলোক তীব্রতাটা তো লাক্স। তাহলে কত লাক্স? এই লাক্স আবার হইছে ওই যে অ্যাডভার্টাইজমেন্টের লাক্স, বুঝছো না তাই না? বিরক্ত করে এটা একবারে, না আমার লাইফে যত অ্যাড দেখছে এটার মতো বিরক্ত করে এটা আর দুনিয়াতে নাই। তাহলে কেমনে মনে রাখবা? পরীক্ষা যে কোনটা থাকতে পারে 1000 থেকে 3000, একটা হচ্ছে 3000 থেকে 5000, এমনি মনে রাখো। দেখো মিল আছে, 1000 থেকে 3000, এই যে এই দুইটা একরকম। তাহলে এখন পরীক্ষা এটা থাকলে এটা দেখাবো, এটা থাকলে আর যদি দুইটাই থাকে তাহলে ওই স্যারের প্রতি আমার ধিক্কার, স্যার আমার কিছু বলার নাই। আর ওই যে রুমে রাখবো ওই রুমের তাপমাত্রা কত লাগবে স্যার? খুবই গুরুত্বপূর্ণ। তাপমাত্রা লাগবে 17 থেকে কত ডিগ্রি সেলসিয়াস? দেখো স্যার এর আগে যে তাপমাত্রা দুইটা বসছি তখন কি 17 থেকে 20 ডিগ্রি ছিল না তাপমাত্রা বাড়ানো ছিল? একটা ছিল 160 থেকে 180 আর একটা ছিল 121। এখন তো তুমি স্যার টিস্যু স্থাপন করে ফেলছো, এবার যদি 121 ডিগ্রি দাও স্যার গাছটা টিস্যুতে মরিয়ে যাবে। তারপর কি তাপমাত্রা বাড়ানো যাবে? ওই একটু আগে সন্ন্যাসে প্রশ্ন করছিল কি যে তাপমাত্রা বাড়ালে টিস্যু মরে যাবে, তখন তো আমরা টিস্যু স্থাপন করি, কিন্তু আবার তো টিস্যু স্থাপন করে ফেলছে, আবার তাপমাত্রা বাড়ানো যাবে না, কারণ এবার আমরা একটা নর্মালের একটা সাধারণ কক্ষ তাপমাত্রায় রাখতেছি। আর কক্ষ তাপমাত্রা কত? 25 ডিগ্রি সেলসিয়াস। কারণ না গেলে রাখছি দেন আসো গলায় কি হইলো দেন। ওই রুমের আপেক্ষিক আর্দ্রতা কত লাগবে? দেখ দাও 70 থেকে 75%। কত পার্সেন্ট? আপেক্ষিক আর্দ্রতা বুঝো নাকি? পরিবেশের জলীয় বাষ্পের পরিমাণ। ওকে, যখনই এই শর্তগুলো মানবা তখন ওই টিস্যুটা কি আর থাকবে না, টিস্যুটা বিভাজিত হবে, বিভাজিত হয়ে দেখ কোষীয় মণ্ডে পরিণত হয়। কোষীয় মণ্ড, মণ্ড তো বুঝো, অনেকগুলো কোষ একসাথে গুচ্ছ আকার হয়ে যাবে, ঠিক আছে? কোষীয় মণ্ড। আর এই মণ্ড হচ্ছে দাগ দাও অবয়বহীন অবিন্যস্ত টিস্যু গুচ্ছ। এই মণ্ডটা কি বলে? অবয়ব বুঝো, কোন আকৃতি নাই, নির্দিষ্ট কোনো কি নাই, নিজের মতো করে বড় হয়েছে। অবিন্যস্ত, বিন্যস্ত মানে কি সাজানো, এখানে কোনো সাজানো গোছানো থাকবে না। আর এই অবয়বহীন অবিন্যস্ত টিস্যু গুচ্ছটা বলা হয় ক্যালাস। ক্যালাসের পাশে স্টার দাও, কাকে বলে ব্র্যাকেট দাও। তাহলে এক্সপ্লান্ট যখন মিডিয়ামে স্থাপন করবে টিস্যুটা কি থাকে না কোষ বিভাজন করে? কোষ বিভাজন করে অনেকগুলো টিস্যু তৈরি করে, অগোছালো ভাবে থাকে, ওইটার আমরা কি বলি স্যার? ক্যালাস। কি বলি? আচ্ছা, তো এই ছবিগুলোই তোমার এখানে দেওয়া আছে, রিটেনে কিন্তু ছবিও আঁকতে বলতে পারে, তখন শুধু ছবি আঁকবা। যদি বলে শুধু ছবি আঁকো, যদি বলে লিখতে তাহলে আগে লিখবা, লিখার পরে একটা গ্যাপ রাখা দিবা, যদি টাইম পাও তাহলে ছবি আঁকবা, নাইলে দরকার। আমি বুঝতে পারতেছি তো তোমার বলছে টিস্যু কালচারের ধাপগুলো বর্ণনা করো, তো তোমার কি ছবি আঁকতে কইছে স্যার? তাহলে পন্ডিত দেখে ছবি আগে আঁকতে যাও না, পরে দেখবার লেখায় লিখতে পারো না, এটা জন্য নাম্বার পরে পাবা না। তো তোমার তো এটা আঁকা বাধ্যতামূলক বলে নেই। তো তুমি যেটা করতে পারো, নর্মালি ছবি আঁকার সময় একটা জিনিস করবা স্যার, তোমরা যে ভুলটা করে ফেলো, ধরো এক পেজ লেখা হয়, এক পেজ, তুমি যেটা করছো এক পেজ লেখছো, পরের পেজে যে ছবি আঁকছো, স্যার কি আর দেখছে যে তুমি যে ছবিটা পরের পেজে আঁকছো? স্যার এই পেজে দেখছে ধাপগুলো শেষ, স্যার এই পেজে নাম্বার দিয়ে চলে গেল। কত নাম্বার দিল? 4-এর মধ্যে তোমার 3 দিল, লেখা এতটা ভালো না, 3 দিয়ে চলে গেল। পরের পেজে দেখে ছবি আছে, অথবা ছবিটা দেখলে তোমার 4-4 দিত। কিন্তু স্যার একবার যখন নাম্বার দিয়ে ফেলে মন চায় না, উল্টাই আসে আবার 3-এর একটা সাইড দিয়ে, এটা কিন্তু আর করে না, খুব কমই হয়। এই জন্য যেটা করবা, ছবি যদি আঁকো তাহলে প্রথম পেজে আঁকবা। কথা বুঝতে পারছি? বলে স্যার এখন যদি ছবি আঁকতে যেতে টাইম নষ্ট হয়, পরে যদি আরেকটা অ্যান্সার না করতে পারে, এই জন্য যেটা করবা, ধাপ কয়টা? 8টা-9টা ধাপ থাকবে না? 1 নাম্বার ধাপ, 2 নাম্বার, 3 নাম্বার ধাপ দিয়া একটু গ্যাপ রেখা দিবা, সমস্যা নেই, একটু গ্যাপ রাখলা। স্যার হঠাৎ করে একটু ভরকায় যাবে আর কাইছে, হ্যাঁ এখানে গ্যাপ রাখলো কেন, তাই না? থাকুক না গ্যাপ একটু। তারপরে আসো 4 নাম্বার ধাপ, 5 নাম্বার ধাপ লিখে এখানে পরবর্তীতে সম্পূর্ণ পরীক্ষা শেষ তোমার, তুমি তো এখন নিশ্চিন্তে, তুমি লিখে তো লেখছো, ছবি না আঁকো নাই, ছবি তো তোমার আঁকতেও কয় নাই, তো সম্পূর্ণ লিখে এসে দেখো আর আধা ঘন্টা বাকি আছে, এবার তো ছবি আঁকাই যায়, এবার সেখানে ছবি আঁকা দিবে। কথা বুঝাতে পারছি? এরকম একটা চালাক হইতে হবে। তোমরা তো চালাকি করোই, বাবা মার সাথে চালাকি করো না? তো এটাই দেখো, টিস্যু থেকে সরি গাছ থেকে টিস্যু আলাদা করে নিচ্ছি, মিডিয়াম তৈরি করছি, মিডিয়ামের মধ্যে টিস্যুটা দিচ্ছি, তারপরে টিস্যুটা কি হয়েছে স্যার? একটা অবয়বহীন টিস্যু গুচ্ছ তৈরি করছে, এটার নাম কি? ক্যালাস। এবারে ক্যালাস গুলো কি তৈরি করে ফেলছে? চারা। এবারে চারাগুলা কি করলাম আমরা, যে চারাগুলো মূল সৃষ্টির জন্য আমরা এটাতে পৃথক একটা মিডিয়াম স্থাপন করবো। মানে এটা ছিল একটা মিডিয়াম, মিডিয়াম মানে কি? মাধ্যম, পাত্র।
ওইটার মধ্যে কি তৈরি হয়েছে, বাট শিকড় কিন্তু তৈরি হয় নাই। তো শিকড় তৈরির জন্য এগুলো খুইলা নিয়ে আমরা আরেকটা মিডিয়াম স্থাপন করছি। আবার কি তৈরি হয়ে গেছে স্যার, শিকড় তৈরি হয়ে গেছে। আবার শিকড় তৈরি হয়েছে মানে এটা বাইর করে কোথায় লাগা দিব, টবে। কিন্তু তুমি টবে কি ছাদের উপর নিয়ে লাগাবা, এটা অবশ্যই বাণিজ্যিক ক্ষেত্রে প্রয়োগ করা হবে। তারপরে এটা হচ্ছে বিক্রি করে দিবে, তখন তারা কি করবে, প্রাকৃতিক পরিবেশ বা মাঠ পর্যায়ে এটা ছাড়া দিবে আর কি। তারপরে আসো পরবর্তী ধাপগুলা শেষ, আমাদের ওই এমসিকিউ আর কিছু নেই, এবার যা আসছে সব হচ্ছে সিকিউ। দেখো 6 নাম্বার পয়েন্ট, পয়েন্ট মনে রাখো তাইলে হবে। কি করব, মূল উৎপাদক মাধ্যমে স্থানান্তর এবং কি উৎপাদন। তো মুকুল গুলোকে যে ক্যালাস গুলো তৈরি হয়েছে এগুলোর সাবধানে কেটে নিয়ে দাগাইও না। মূল উৎপাদনকারী, মূল মানে কি, মূল মানে কিন্তু প্রধান না এখানে, মূল মানে কি বোঝাইতেছে, শিকড়। শিকড় তৈরির জন্য আরেকটা মিডিয়ামের মধ্যে রাখা হবে, তাই না? সেখানে কি তৈরি হবে স্যার, শিকড় তৈরি হবে। আচ্ছা, তারপরে শিকড় তৈরি হলে কি রাখবো নাকি টবে নিয়ে লাগাই দিব, টবে। তো 7 নম্বর পয়েন্ট আমরা টবে নিয়ে লাগাবো। টবে নিয়ে লাগাই আবার এটার কি করবো, টপ সহকারে বিক্রি করে দিব। তারপরে এটা মাঠ পর্যায়ে স্থানান্তর হয়ে যাবে। মাঠ পর্যায়ে মানে হচ্ছে খেতে খামারে বা দেখা যাচ্ছে যে মানুষের বাড়ি টাড়িতে লাগায়। এইভাবে হচ্ছে আমরা টিস্যু কালচারের মাধ্যমে কি তৈরি করি স্যার, চারা তৈরি করি। নেক্সট আসো, এরপরে পয়েন্ট দেখা গেছে আজকে টিস্যু কালচার শেষ হয়ে যাবে। উদ্ভিদ প্রজনন এবং উন্নত জাত উৎপাদনে টিস্যু কালচারের ভূমিকা, ডাব্লিউএফ বল লাগবে, এটা রিটেনে আসে আর কি। যদি এটা পরের পেজে শুরু করলে ভালো হতো, এমন জায়গায় পয়েন্ট দেয় যেটা হচ্ছে দেখাই যায় না। তার মানে টিস্যু কালচারের কি কি ভূমিকা আছে আমার, যে কোন কোন ক্ষেত্রে আমার টিস্যু কালচারটা কাজে লাগে। আচ্ছা, 1 নম্বর পয়েন্ট পড়াবো, হ্যাঁ কয় পেজ দেখো তো, শেষ হয়ে যাবে আজকে, সরি। আচ্ছা, 1 নম্বর পয়েন্টের নাম কি, হুবহু মাতৃগুণাগুণ সম্পন্ন চারা উৎপাদন, এটার আরেক নাম কি, দেখ এটাই তো টিস্যু কালচার। তো আমরা বলছিলাম টিস্যু কালচার মাধ্যমে যে গাছটা বা চারাটা আমরা পাই, এই চারাটা কি আগের গাছের মতো হয় না হুবহু, এটাই বলছে যে উপকারটা কি। আমরা যদি চাই যে হ্যাঁ আমার এই আম গাছ আছে, ঠিক এই আম গাছের মতো করে আমি আবার আম পাইতে চাই, তাহলে আমি ওই আম গাছকে যদি টিস্যু কালচার করি, তাহলে নতুন যে আম গাছগুলো পাবো ঠিক আগের কোন আম গাছের মতো হয়ে যাবে, প্রথম আম গাছের মতো হয়ে যাবে। আচ্ছা, কিন্তু দাগানোর কিছু নেই। 2টা এমসিকিউ আছে, যেটা হচ্ছে যাদের বীজ উৎপাদন করা যায় না, দেখ দাও কাদের বীজ উৎপাদন করা যায় না, 2টা উদ্ভিদের নাম দেখো, থুজা সাগর কলা। এমসিকিউতে আছে নিচের কোন উদ্ভিদের বীজ তৈরি করা যায় না, থুজা। এখন তুমি চিন্তা করো, যার বীজ তৈরি করা যায় না ওটার গাছ তুমি কেমনে বানাবা। নর্মালি তো আমরা বীজ ব্যবহার করে তো গাছ তৈরি করি, তোর তো বীজ নাই, এবার তুমি গাছ কেমনে বানাবা, তাদের এই টিস্যু কালচারের মাধ্যমে গাছ তৈরি করা যায়। থুজা একটা উদ্ভিদের নাম, আমি নিজে জানি না, গুগলে সার্চ দিয়ে দেখতে পারো। না এখন দেখানো যাবে না স্যার, আমার টাইম লিমিট আছে 20 মিনিট, 20 মিনিটের মধ্যে এই ভূমিকাটা শেষ করতে হবে। আচ্ছা আসো, এগুলোতে কিচ্ছু নাই, দেখানোর দরকার নেই, তাহলে তুমি পড়া দেখো। এবার আসো, এই যে টিস্যু কালচার প্রকারভেদ, এখান থেকে কয়েকটা লাগবে, এটা আমার ভাইবো না যে রিটেনে আসবে, এটা এমসিকিউতে আসে। তো আমি যেটা যেটা বলি কেবলমাত্র ওইটার পাশে একটা স্টার দিয়ে রাখো, ঠিক আছে। ভাইরাস মুক্ত পাশে একটা স্টার দাও, এমসিকিউতে আসবে। ভাইরাস মুক্ত উদ্ভিদ তৈরি করা যায় কারে টিস্যু কালচার করলে, মেরিস্টেম কালচার করলে। মেরিস্টেম মানে বুঝো, ভাজক টিস্যু। মেরিস্টেম মানে কি, টিস্যু। আর তোমরা জানো যে ভাজক টিস্যু কোষগুলো কিন্তু নিরোগ হয়, কি হয় স্যার, মানে জীবাণুমুক্ত হয়। জীবাণুমুক্ত জিনিসটা টিস্যু কালচার করলে কি উদ্ভিদ হবে, ভাইরাস মুক্ত। তারপরে যেটা লাগবে স্যার, ওই যে ডিপ্লয়েড ক্লোনাল প্রপাগেশন, এটা বাসিস্টার দিয়ে রাখো। এটা করা যায় কারে কালচার করলে, শস্য। মনে হচ্ছে শস্য, শস্য বসিলা আমাদের ওই যে 7ম অধ্যায় নগ্নমি যে আবৃত্তি দিবে, শস্য ইংরেজি নাম কি ছিল, এন্ডোস্পার্ম। তাহলে এন্ডোস্পার্মটা যখন কালচার করবা তখন কি পাবা, ডিপ্লয়েড ক্লোনাল প্রপাগেশন, মানে ডিপ্লয়েড উদ্ভিদ পাবা। কি উদ্ভিদ পাবা, হ্যাপ্লয়েড। তাহলে হ্যাপ্লয়েড উদ্ভিদ পাওয়া যাবে কারে করলে স্যার, হ্যাপ্লয়েড উদ্ভিদ পাওয়া যাবে এখানে আছে, ওই যে আমাদের শুক্রাণু ডিম্বাণু আছে না, পরাগরেণুরে কালচার করলে। আচ্ছা, আরেকটা আসো, যে বীজহীন টিপ্লয়েড উদ্ভিদ, এটা পাশে দিয়ে রাখো, এটা কারে কালচার করলে পাওয়া যায়, ভ্রূণ কালচার। তাহলে বীজহীন উদ্ভিদ পাওয়া যায় কোথায়, ভ্রূণ কালচার করলে। আচ্ছা, তারপরে আসো যে প্রোটোপ্লাস্ট কালচার, এটা করলে পাওয়া যায় সাইব্রিড গাছ। কি গাছ, সাইব্রিড। হাইব্রিড নাম শুনছো, হাইব্রিড। হাইব্রিড এক জিনিস, সাইব্রিড আরেক জিনিস। একটু পরে আমাদের সাইব্রিড শব্দটা আসবে, আমরা তখন পড়বো। তাহলে সাইব্রিডকে উদ্ভিদ কোথাও কখন কারা কালচার করলে পাবো, উদ্ভিদ কোষের প্রোটোপ্লাজমে কালচার করে। প্রোটোপ্লাজম মানে প্রোটোপ্লাস্ট, এই কয়েকটা জানলে হবে, আর কিছু লাগবে না। আচ্ছা, নেক্সট চলে আসো, 2 নম্বর পয়েন্ট, রোগ মুক্ত উদ্ভিদ সৃষ্টি। কি উদ্ভিদ সৃষ্টি স্যার, রোগ মুক্ত। তো টিস্যু কালচারের মাধ্যমে আমরা বলছিলাম যে টিস্যু কালচার যে করি কতগুলো ধাপ করে, তারপর আমরা টিস্যু কালচার করতেছি না, 2বার জীবাণু মুক্তকরণ করছি, অনেকগুলো ধাপ আমরা মেনটেন করছি। তাহলে এখানে যে চারাগুলো তৈরি হবে, চারাগুলো কি রোগ জীবাণু থাকবে না। তো জাস্ট পয়েন্ট মনে রাখো, আর ভিতরে জাস্ট 1 লাইন তুমি নিজের মতো করে লিখে দিবা।
এবার আসো 3 নম্বর পয়েন্ট, চারা উৎপাদন। কি উৎপাদন? ওই যে বললামই, যাদের বীজ হয় না, তো বীজ না হলে গাছ তৈরি করা যায়, তাদের ক্ষেত্রে আমরা কিসের ক্ষেত্রে চারা উৎপাদন করি? টিস্যু কালচার। ওই যে যাদের বীজ উৎপাদন করা সম্ভব হয় না, তাদের ক্ষেত্রে টিস্যু কালচারের মাধ্যমে চারা তৈরি করা যায়। তাহলে খালি পয়েন্ট মনে রাখো। দেন আসো কিছু কিছু গাছ আছে স্যার, যেমন তালিপাম নামে একটা গাছ আছে, এটা তোমাদের এই বোটানি 12 নম্বর অধ্যায় লেখা আছে। তো ওই বেচারা প্রতি 100 বছরে একবার বীজ দেয়। কত বছরে? আর চিন্তা করো তো, যদি একবার বীজ দেওয়ার পরে আরেকবার বীজ দিতে দিতে মারাই যাবে। বা দেখা গেছে ওই এক বীজ দিল, একটা চারা তৈরি হলো, এই চারাটা যে 100 বছর বাঁচবে তার কোনো গ্যারান্টি আছে? ঝড় তুফানে তো যে কোনো কিছু জিনিস হয়ে যেতে পারে, মানুষ কাইটে ফেলতে পারে। তাইলে তারা বিলুপ্ত হওয়ার সম্ভাবনা বেশি না? দেখবা যার প্রজননের টাইম যত কম সে তত বেশি প্রজনন করে। যেমন পিঁপড়ার কথা চিন্তা করো, তাই না? এবার তারা সংখ্যা কত বেশি, কারণ প্রজননের সময় কম লাগে। তো যাদের প্রজনন সময় বেশি তারা বিলুপ্ত হওয়ার সম্ভাবনা বেশি। তো তাদের তুমি খুব দ্রুত যদি চারা তৈরি করতে যাও, তখন টিস্যু কালচার উপকারিতা। যেমন তালিপাম গাছ, ওর টিস্যু নিয়ে যদি তুমি কালচার করো, তাহলে তো তালিপাম গাছ হয়ে গেল। তোমার কাছে 100 বছর অপেক্ষা করা লাগতেছে? তো এটাই বলছে যে বর্তমানে অনেক বিলুপ্ত প্রায় উদ্ভিদ, ওদেরকে রক্ষা করার জন্য টিস্যু কালচার ব্যবহার করা হয়। দাগানোর কিছু নেই, কারণ আমাকে উদাহরণ দিচ্ছে স্যার, না তাহলে আমরা দাগাবো কেন? জাস্ট পয়েন্ট মনে রাখবো। নেক্সট আসো, ভ্রূণ কালচার প্রযুক্তির মাধ্যমে উদ্ভিদের কি প্রজনন? কৃত্রিম প্রজনন, কিন্তু ভিতরে দাগানোর কিছু নেই, দাগানোর দরকার নেই। লাস্ট আসো, মানে লাস্ট না, আরো অনেক পয়েন্ট আছে, 6 নম্বর পয়েন্টটা লাগবে, এটাতে এমসিকিউ আছে। এটার নাম কি? এমসিকিউ আছে। এটা বলছে সংকর উদ্ভিদ উৎপাদনের জন্য প্রোটোপ্লাস্ট মিলন। কি মিলন? সংকর বোঝো না? হাইব্রিড। হাইব্রিড তোমরা তো সংকরণ পড়ছো, sp2 সংকরণ, sp3 sp3d পড়ছো না? তো সংকরণে কি হয় স্যার? এখানে যেটা হয় যে একটা আম গাছের কোষ, ওইটার প্রোটোপ্লাজমকে, ধর একটা জাম গাছের কোষ, ওইটার প্রোটোপ্লাজম একসাথে মিলন করে দেয়, মিলন করে নতুন একটা উদ্ভিদ তৈরি করে ফেলে। মানে দুইটা ভিন্ন কোষ কি করে একসাথে মিলিত করে ফেলে। করছে এরকম আলু গাছ আছে না, আলু গাছের প্রোটোপ্লাজম আর টমেটো গাছ আছে, ওইটার প্রোটোপ্লাজম দুইটা একসাথে মিক্স করছে, মিক্স করে একটা নতুন উদ্ভিদ বানাইছে, এটার নাম দিয়েছে পোমাটো। পটেটোর ফো আর টমেটোর মাটো হয়ে গেছে পোমাটো। এবং এটা বইয়ের মধ্যে আছে, পরে যে আমরা পাবো, এই যে মানে এই প্যারাতে আছে। তো এটাতে বলছে ফিউশন। কিশন? তো ফিউশন আমরা প্রোটোপ্লাস্টের মিলন করি। আচ্ছা, তো এটা বলছে দুইটা ভিন্ন প্রজাতির প্রোটোপ্লাস্টকে আমরা সংযুক্তি করি। তো দুটি ভিন্ন প্রজাতির প্রোটোপ্লাস্ট সংযুক্তি শব্দ থাকবে। প্রোটোপ্লাস্ট মানে কি? প্লাজম, প্রোটোপ্লাজম। নেক্সট আস, এখানে এসে আমার একটা কথা, দুইটা বৈশিষ্ট্য বলছে। পুংগেমিটে দাগ দাও, সাইটোপ্লাজম খুব কম থাকে। পুংগেমিট মানে কি? শুক্রাণু ডিম্বাণু, শুক্রাণু। আর স্টিগেমিট মানে কি? ডিম্বাণু। তো নর্মালি সবাই জানে শুক্রাণু আকারে ছোট হয়, ডিম্বাণু আকারে। তো শুক্রাণুর মধ্যে সাইটোপ্লাজম কম থাকবে, বেশি থাকবে কম, আর ডিম্বাণু আকারে বড়, তার মধ্যে সাইটোপ্লাজম বেশি থাকবে। তাহলে দুইটা যখন একসাথে মিক্স হবে, তাহলে কি হবে বলতো? বেচারা শুক্রাণু ডিম্বাণুর ভিতরে এক কোণা যায় পড়ে থাকবে, এটাই তো হবে। তার উপর সে গান গাইবে, তার বিশালতার মাঝে আমি এতটুকু পাই না ঠাই। হ্যাঁ, তো ওই যে তোমার ধরো ভাত দিছে, এতগুলা তরকারি দিছে, এতটুকু কি হবে স্যার? তরকারি দিয়ে ভাত খাইতে খাইতে কিছুক্ষণ পরে তরকারি শেষ হয়ে যাবে, ভাত থেকে যাবে। তো এখানে এমন হয়েছে আর কি, যার কারণে বেচারা কার বাইরে থেকে যায়, মানে স্ট্রিগেমিটার এক পাশে পড়ে থাকে আর। যাই হোক, এখন এটা বলছে প্রোটোপ্লাস্টের মিলনে সোমাটিক হাইব্রিড তৈরি হলে সেখানে দুইটা প্রজাতির সম্পূর্ণ সাইটোপ্লাজমের মিলন ঘটে। আমার এখানে দুইটা শব্দ লাগবে। তা দেখো, প্রোটোপ্লাস্ট মিলনের ক্ষেত্রে শুধুমাত্র সাইটোপ্লাজমের মিলন ঘটে। তো সাইটোপ্লাজমের মিলন ঘটে শব্দটা দাগ দাও, নিউক্লিয়াসে মিলন ঘটে না দাগ দাও, এই শব্দটা দাগ দাও। আর এই সাইটোপ্লাজমের যখন মিলন ঘটে তখন তারে বলে সাইব্রিড। কি বলে? দিছ স্যার? দুইটা শব্দ আছে, একটা হচ্ছে হাইব্রিড আর একটা হচ্ছে স্যার ধরো প্রোটোপ্লাজম মানে কি? প্রোটোপ্লাজম মানে আমি যদি তোমার বলি, তোমরা সবাই জানো যে সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম আরেকটা শব্দ আছে নিউক্লিয়াস, তাই না? এই দুইটার একসাথে কি বলে? প্রোটোপ্লাজম। কি বলে স্যার? এর ধরো এই রুমটা হচ্ছে একটা কোষ, এই রুমটা কি? তো রুমের দেয়ালটা কি? কোষ প্রাচীর। আর আমি কি? রুমটা নিয়ন্ত্রণ করতেছি না? কোষে মস্তিষ্ক কারে বলা হয়? তাহলে আমি তো এই রুমটা নিয়ন্ত্রণ করতেছি, আমি এখানকার মস্তিষ্ক, তাহলে আমি নিউক্লিয়াস। আমি বাদে তোমরা যারা সবাই আছে তোমাদেরকে বলা হয় সাইটোপ্লাজম। আর তুমি আর আমি, মানে তোমরা না আমরা সবাইকে একসাথে বলা হয় প্রোটোপ্লাজম। তাহলে আমি যদি এখান থেকে বাইরে হয়ে যাই, তোমাদের নাম হয়ে যাবে সাইটোপ্লাজম, আমি হচ্ছি নিউক্লিয়াস। আর সবাইকে একসাথে কি বলতেছি? প্রোটোপ্লাজম। তার মানে প্রোটোপ্লাজম মানে হচ্ছে নিউক্লিয়াস প্লাস। তো তুমি যদি দুইটা কোষ, এটা ধরো 1 নম্বর কোষ আর এটা হচ্ছে 2 নম্বর কোষ, এই কোষের আর এই কোষের প্রোটোপ্লাজম একসাথে মিলন করে ফেলো, তখন এটা বলে হাইব্রিড। কি বলে? তাহলে প্রোটোপ্লাজম প্লাস প্রোটোপ্লাজম এই দুইটা একসাথে মিলন করলে যে গাছটা তৈরি হয়, এটা আমরা বলি হাইব্রিড গাছ। কি গাছ? বাট তুমি আরেকটা মিলন করলা, ওখানে এই প্রোটোপ্লাজম পুরোটা একসাথে মিলিত হলো না। প্রোটোপ্লাজমের কয়টা অংশ? সাইটোপ্লাজম আর, বা তুমি নিউক্লিয়াসটা মিলন করলা না, খালি কি করলা? সাইটোপ্লাজম আর। তার মানে তুমি যদি সাইটোপ্লাজম
প্লাস সাইটোপ্লাজম মিলন করলা, তখন এটার নাম আর হাইব্রিড হয় না, এটার নাম হয়ে যায় সাইব্রিড। আবার বুঝতে পারছো সাইব্রিড মানে কি? তার হাইব্রিড মানে হচ্ছে দুইটা ভিন্ন প্রজাতি, দুইটা ভিন্ন, ধরো আম গাছ আর জাম গাছ, ওদের প্রোটোপ্লাজম মিলন করলা, তখন এটা বলে হাইব্রিড। বাট সাইব্রিড মানে হচ্ছে প্রোটোপ্লাজম না কি স্যার, সাইটোপ্লাজম। তো এটা বইয়ের এক কর্নারে লেখা রাখ, প্রোটোপ্লাজম প্লাস প্রোটোপ্লাজম নাম হচ্ছে হাইব্রিড, সাইটোপ্লাজম প্লাস সাইটোপ্লাজম এটার নাম হচ্ছে সাইব্রিড। কোনটা? না তুমি ভুল লাগছো, প্রোটোপ্লাজম প্লাস প্রোটোপ্লাজম। একটা হচ্ছে হাইব্রিড আর একটা হচ্ছে সাইব্রিড। হয়েছে স্যার? আচ্ছা আগে থেকে এটাই বলছে, দুইটা উদ্ভিদের শুধু সাইটোপ্লাজমের মিলন ঘটে তখন এটা হাইব্রিড বলি না, কি বলি? সাইব্রিড। আর হাইব্রিড কখন বলি স্যার? যখন কিসের ঘটে স্যার? পুরো প্রোটোপ্লাজম প্লাস প্রোটোপ্লাজম মিলন ঘটে। এবার আসো স্যার এখান থেকে এসে একটা ডেফিনেশন, সরি ওই উদাহরণটা বলছিলাম, এইভাবে হচ্ছে আলু গাছ আর টমেটো গাছ বক্স করো পাশেরটা দিয়ে রাখ। কোন কোন গাছ? আলু গাছ আর টমেটো গাছের প্রোটোপ্লাস্টের ফিউশন করছে। ফিউশন মানে কি? একসাথে যুক্ত করা, দুইটা মিলে কয়টা বানানো? একটা। আর ফিউশন মানে কি? একটার ভাঙ্গা দুইটা। তোমরা ফিজিক্সে পড়ছো ফিউশন বিক্রিয়া আছে অধ্যায়টা তোমাদের, অষ্টম অধ্যায় বোধ, নাম কি? ভোটার সরি ফিজিক্সের দ্বিতীয় পত্র অষ্টম অধ্যায়। যাই হোক, তো আলু গাছ আর টমেটো গাছের প্রোটোপ্লাস্ট একসাথে মিলন করে যে নাম গাছ হয়েছে, এটার নাম হচ্ছে ফোমাটো। পাশিসটা তো, এবং দেখো মেডিকেল ভর্তি পরীক্ষা 16-17 আসছিল। তাহলে আলু আর টমেটো একসাথে মিলে কি বানাইছে? ফোমাটো। আমি এটার উচ্চারণ করতাম কি জানো, মানে পড়তে গেলে আমাকে মাথায় ফটোমাটো চলে আসে। আমি, এটা আমার দোষ না, এটা উন্মেষের ভাইয়েরা দিছিল এমসিকিউর মধ্যে। ক নাম্বার অপশনে ফটোমাটো দিয়ে দিছিল, যে পটেটোর ফটো আর টমেটোর মাটো, দুটো হলে ফটোমাটো। কিন্তু ফটোমাটো না ফোমাটো? কারণ তুমি তো পরীক্ষা আসছে মনে উত্তেজনা বশত হঠাৎ করে ক নাম্বারে ফটোমাটো দেখাই ফেলতে পারো, তাই ওরা এই কাজগুলো করে, সঠিক অ্যান্সারটা ওরা বড় ঘরের মধ্যে রাখে। আবার আসো 7 নাম্বার পয়েন্ট, একটু আগে একটা বক্সের মধ্যে ডাক দিয়েছিলাম, মেরিস্টেম কালচারে টিস্যু কালচার করলে কি হয়? ভাইরাস মুক্ত উদ্ভিদ তৈরি হয়, মনে আছে? তো এটাই আসো ওই যে মেরিস্টেম কালচার। তো মেরিস্টেম কারে কয় স্যার? উদ্ভিদের শীর্ষ মুকুলের কোষগুলোরে বলা হয় মেরিস্টেম। কি মুকুল? শিশু মুকুল মানে কোন কোন কোষ? একদম উপরে। আর বলছিলাম উপরে কোষগুলো বিভাজন করতে পারে না, পারে না, তাহলে কি কোষ বলি? এটা ভাজক কোষ। আমি তো বললাম মেরিস্টেম মানে কি টিস্যু? ভাজক টিস্যু। যাই হোক, ভাজক টিস্যুর কি বলা হয়? মেরিস্টেম। আর এদের থেকে কালচার করলে যে গাছ পাওয়া যায়, ডাকগুলো রোগ মুক্ত হয়। তো এমসিকিউতে আসে যে কোন কালচার করলে রোগ মুক্ত যে উদ্ভিদ পাওয়া যায়? মেরিস্টেম কালচার। আবার 7 নম্বর পয়েন্ট, তা নরমালি তুমি যদি বীজ থেকে চারা তৈরি করতে চাও অনেকদিন অপেক্ষা করা লাগে, তাই না? বাট টিস্যু কালচার করে যে চারা তৈরি করবা, সেখানে অল্প সময় তুমি চারা তৈরি করতে পারো। জাস্ট পয়েন্টটা মনে রাখো, আর কিছুই না। এবার আসো 9 নম্বর পয়েন্ট, কি উদ্ভিদ? হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন। নরমালি গাছপালা সব গাছে উন্নত উদ্ভিদ কি হয়? হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? ডিপ্লয়েড। কিন্তু তুমি টিস্যু কালচারের মাধ্যমে ইচ্ছা করলে হ্যাপ্লয়েড উদ্ভিদ তৈরি করতে পারবা। কিন্তু কেমনে সম্ভব? হ্যাপ্লয়েড কেমনে করা যায়? তুমি যদি একটা গাছের পাতারে কালচার না করো, পাপড়ির কালচার না করো, স্যার গাছ কি হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? যত উন্নত উদ্ভিদ আছে সবাই কি ডিপ্লয়েড? আমরাও ডিপ্লয়েড, বড় বড় গাছপালা সব আছে কি ডিপ্লয়েড। তাহলে একটা গাছের আম গাছের পাতা থেকে একটা কোষ নিলে হ্যাপ্লয়েড কোষ পাবা না ডিপ্লয়েড কোষ পাবা? ডিপ্লয়েড স্যার, ডিপ্লয়েড কোষ। তো এটার কালচার করলে কি উদ্ভিদ হবে? ডিপ্লয়েড উদ্ভিদ। কিন্তু আমরা এখন কি উদ্ভিদ তৈরি করতে চাইতেছি? তো কি করতে হবে? তুমি আবার পাতা নিয়ে কালচার করা যাবে না, তুমি শুক্রাণু আর ডিম্বাণু নিয়ে কালচার করতে হবে। কথা বলতে পারছি? আর শুক্রাণু কই তৈরি হয় উদ্ভিদের? পরাগরেণুতে। আর ডিম্বাণু কই তৈরি হয়? ওই যে গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড, স্ত্রীস্তবকে। ওইগুলো যদি কালচার করো তখন আর হ্যাপ্লয়েড উদ্ভিদ, ডিপ্লয়েড উদ্ভিদ তৈরি হয় না। কি উদ্ভিদ তৈরি হবে? হ্যাপ্লয়েড। তাহলে কারে কালচার করবো স্যার? ওই পরাগরেণু, পরাগদান, এগুলোর কালচার করলে তার হ্যাপ্লয়েড তৈরি হয়। তবে এই হ্যাপ্লয়েডের নাম হচ্ছে এন্ডোজেনিক হ্যাপ্লয়েড। কি স্যার? এন্ডো মানে বুঝো? ওই যে এন্ডোসিয়াম নাম ছিল, পুংস্তবক ইংরেজি নাম এন্ডোসিয়াম, স্ত্রীস্তবক ইংরেজি নাম গাইনিসিয়াম। নামটা শুনছো? পড়াইছিলাম সপ্তম অধ্যায়। তাহলে তুমি এখানে কারে কালচার করছো? স্ত্রীস্তবক না পুংস্তবক রে? পরাগরেণু কার স্তবক? পুংস্তবকের অংশ। তাহলে যদি তুমি পরাগরেণুরে তুমি কালচার করছো, তাহলে এখানে উদ্ভিদের নাম কি? এন্ডোজেনিক হ্যাপ্লয়েড। আর যদি তুমি ওই গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড মানে স্ত্রীস্তবকের কালচার কথা, তখন হয়তো জানি না এটা আছে কিনা, বাট তখন নাম হয়তো গাইনিজেনিক হ্যাপ্লয়েড না। যাই হোক, এটা আছে কিনা সঠিক জানা নাই, কারণ এরকম কোনো তথ্য বই দেওয়া নাই। এবার আসে এরকম উদ্ভিদ কি তৈরি করা গেছে? হ্যাঁ করছে। তো উদ্ভিদগুলোর নাম মনে রাখতে হবে। গুয়ান 18 গোল দাগ দাও, এটা হচ্ছে একটা ধান, পাশিসটা দিয়ে রাখ। গুয়ান 18 এটা কিসের নাম? ধান উদ্ভিদের নাম। আর একটা দাগ দাও জিনগুয়া 1, এটা কিসের নাম স্যার? গম। কথা বুঝতে পারছো? তো আমি একদিন বলছিলাম যে স্যার একই এমসিকিউ
অপশন ভেদে সহজ হয়ে যেতে পারে, অপশন ভেদে কঠিন হয়ে যেতে পারে। তোমার এমসিকিউতে ধরো এটা দিছে যে জিনগুয়া এক, কি স্যার? জিনগুয়া এক, এটা কিসের নাম? 1 নাম্বার গম। অ্যান্সারটা কি স্যার? জিনগুয়া কি ছিল? গমই ছিল। গম, গম না দিয়ে ফার্স্টে দিলাম ভুট্টা, তারপরে দিলাম আখ, 3 নাম্বার দিলাম গম, 4 নাম্বার দিলাম বার্লি। সবাই অ্যান্সার পারবে স্যার গম, কারণ জিনগুয়া এক আর হচ্ছে আরেকটা কি ছিল? গুয়ান 18। এই দুইটার ক্ষেত্রে সবাই জানে যে অ্যান্সার গুলা ধান আর গম, অন্যগুলা না। যার কারণে সে যখন দেখবে ধান নাই, আছে কি খালি গম, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? গম। কিন্তু সেম প্রশ্ন যখন তোমার বলবে নিচের নিচের কোনটি, নিচের কোনটি, বা সহজ কথায় তোমার এরকম দিল নিচের গম, গম এটা কোন উদ্ভিদ? এন্ডোজেনিক হ্যাপ্লয়েড, এটার নাম কি? এবার দিয়ে দিল এরকম জিনগুয়া, জিনগুয়া 18। তারপর 2 নাম্বার দিল গুয়ান 1, কি দিছে? তারপরে 3 নাম্বার দিছে গুয়ান 18, আর 4 নাম্বার জিনগুয়া 18। এবার তো তুমি পুরো কনফিউশনে পড়ে যাবা, তাই না? সব অ্যান্সার তো কোনটা হবে? সরি, জিনগুয়া 1 এটা। এবার তুমি কনফিউশনে পড়ে যাবে না? তাহলে দেখো সেম প্রশ্ন, অথচ অপশনগুলো কঠিন করার কারণে প্রশ্ন কঠিন হয়ে গেছে। এই জন্য বলা হয় স্যার যে অপশনের উপর ডিপেন্ড করা হচ্ছে একটা প্রশ্ন কঠিন নাকি সহজ, এটা নির্ভরশীল। আচ্ছা নেক্সট আসো, তাহলে এই দুইটা নাম মনে রাখা লাগবে, একটা হচ্ছে গুয়ান 18 আর একটা হচ্ছে জিনগুয়া 1। এখন এরকম গাছ সব গোত্রের জন্য কি তৈরি করা সম্ভব হয়েছে? না, 3টা গোত্রের জন্য সম্ভব হয়েছে। কোন কোন 3টা গোত্র? 3টা গোত্র মনে রাখতে হবে, পোয়াসি, সোলানাসি আর ব্রাসিয়াসি, 5 স্টার দিয়ে রাখ। তাহলে কোন কোন গোত্রের হ্যাপ্লয়েড উদ্ভিদ তৈরি করা সম্ভব হয়েছে? পোয়াসি চিনো? হ্যাঁ, কি স্যার কোন উদ্ভিদ? ওই কি কয় স্যার, আবৃতবীজী না, একবীজপত্রী। আবৃতবীজী 2 ভাগে ভাগ আছে, একবীজপত্রী আর দ্বিবীজপত্রী। একবীজপত্রীর একটা গোত্র এটা, তাই না? আরেক নাম কি গোত্র? ঘাস গোত্র, মনে আছে? মালবেসি গোত্র হচ্ছে দ্বিবীজপত্রী, আর পোয়াসি হচ্ছে একবীজপত্রী। এবার আসো 10 নম্বর পয়েন্ট, কোষ আবাদ এবং ক্যালাস টিস্যু। তো এখান থেকে 2টা ডেফিনেশন লাগবে খালি, একটা হচ্ছে সোমা ক্লোনাল ভেরিয়েশন আর একটা হচ্ছে গেমিটো ক্লোনাল ভেরিয়েশন। 2টা ডেফিনেশন ব্র্যাকেট দাও। মানে কি বোঝায়? 2টা ডেফিনেশনের মানে কি বোঝায় খেয়াল করো। একটা বলতে সোমা ক্লোনাল আর একটা হচ্ছে, দেখো স্যার নরমালি তুমি যদি উদ্ভিদের যে কোনো কোষ, উদ্ভিদের যে কোনো কোষকে কালচার করো, যে কোনো কোষ, যে কোনো কোষকে কালচার, ওকে। আরেকটা হচ্ছে উদ্ভিদের গেমিট কোষকে কালচার। কোন কোষকে? গেমিট কোষকে কালচার। গেমিট কোষ কে কে হয়? শুক্রাণু আর, তো তুমি উদ্ভিদের শুক্রাণু আর ডিম্বাণু ছাড়া অন্য যে কোনো কোষকে কালচার করলে তারে বলে সোমা ক্লোনাল। কি কোন? সোমা ক্লোনাল। আর আমরা জানি টিস্যু কালচার আরেক নাম কি? ক্লোন প্রযুক্তি, প্রশ্ন না? আর তুমি যে কোনো কোষ বাদ দিয়ে কারেক্ট কালচার করবা গেমিট কোষ মানে শুক্রাণু ডিম্বাণু, তখন এটা নাম হচ্ছে গেমিটো ক্লোনাল। কি নাম স্যার? কথা বোঝাতে পারছি স্যার? তাহলে সোমা ক্লোনাল মানে কি? উদ্ভিদের গেমিট কোষ ছাড়া যে কোনো কোষটা যদি কালচার করো, তো তুমি একটা আম গাছের পাতা নিলা, পাতারা কালচার করে একটা আম গাছ বানালে, এটার কি কোনাল বলবা? আর তুমি পাতা নিলে আম গাছের শুক্রাণু নিয়ে কালচার করলা, তখন এটাকে বলবা। কথা বলতে পারছি? এটাই বলছে স্যার বইয়ের মধ্যে, দেখো যে সোমা ক্লোনাল মানে কি, যে কোনো আবাদি যে কোনো উদ্ভিদ কোষ থেকে যদি কালচার করো তখন এটা বলে সোমা ক্লোনাল। আর গেমিট কোষে কালচার করলে সেটার নাম হচ্ছে গেমিটোক্লোনাল। এই 2টা কথা মনে রাখলে হবে স্যার। 11 নম্বর পয়েন্টে কিছু নাই, 12 নম্বর পয়েন্টে কিছু নাই, এগুলো দাগানোর দরকার নেই। 13 নম্বর পয়েন্ট, জাস্ট পয়েন্ট গুলো মনে রাখো, দেহজ ভ্রূণ সৃষ্টি, ভ্রূণ উদ্ধার, এগুলো কিচ্ছু নাই। আর স্যার এতগুলো পয়েন্ট তুমি লিখতেও পারবা না, পারবা না? তুমি দেখে দেখে 7 থেকে 8টা পয়েন্ট লিখলে হবে। আচ্ছা নেক্সট আসো, এটা রাখো বৈদেশিক মুদ্রা অর্জন, এটার মধ্যে ইনকাম করা যাবে, তাই না? টিস্যু কালচার করে। তো এখানে এসে একটা নাম লাগবে অয়েল পাম। অয়েল পামের টিস্যু কালচার কারা করতেছে? মালয়েশিয়া, এটা আছে। আর একটা হচ্ছে অর্কিড, অর্কিডের টিস্যু কালচার করতেছে থাইল্যান্ড। এই 2টা শব্দ একটু থাকবে। লাস্ট পড়া 2 মিনিট লাগবে। বাংলাদেশের টিস্যু কালচার পদ্ধতি প্রয়োগ লাগবে না, বাট কয়েকটা এমসিকিউ লাগবে। তো আসো এখান থেকে, যে চন্দ্রমল্লিকা, গ্লাডিওলাস, লিলি, কার্নেশন, দাগ দাগ, এগুলো হচ্ছে ফুল গাছ। আর কদম, জারুল, ইপিল, বকফুল, সেগুন, নিম, এগুলো গোল দাগ কাঠ গাছ। তোমার প্রশ্ন থাকবে স্যার যে কদম, কদম ফুল নাম শুনছো না? শুনো নাই? তো এটা তো ফুল গাছ, এটা কাঠ গাছ কেন কইলো? প্রশ্ন থাকবে না? কদম তো ফুল হয়, ব্যাখ্যা দিতে পারবা কেউ? ব্যাখ্যা হইতে স্যার এখানে, স্যার ফুল গাছ ফুল হয় না কোন গাছে? সব গাছে তো ফুল হয়, তাই না? ফুল তো সব গাছই হয়, তাহলে তাই বলে কি আমরা ফুল গাছ কই? আম গাছের মতো ফুল হয় না? হয় না? আম গাছ থেকে ফুল গাছ কই?
না কি গাছ কই, ফল গাছ কই, তাই তো? কি হিসেবে স্যার? এটা হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব হিসেবে। এখন কদম গাছে ফুল হয়, গোলাপ গাছে ফুল হয়, বাট গোলাপ গাছের কোনটা বিক্রি করা হয়? ফুলটা বিক্রি করা হয়, ওইটা অর্থনৈতিক গুরুত্ব ভূমিকা রাখে। বাট কদম গাছে কি ফুল বিক্রি করা না কাঠটা বিক্রি করা হয়? কদম গাছ কি ছোট না অনেক বড়? ওটা কাঠ হয় না? ওইটার উপর ডিপেন্ড করে রয়ে গেছে কাঠ গাছ। কথা বুঝাতে পারছি? ফুল তো এগুলোর মধ্যে হয়, জারুলের মধ্যে ফুল হয়, এগুলো তো ফুল হয়। কিন্তু সমস্যা কি, এগুলো ফুলগুলো তো আমার কাজে লাগে না, আমার কাজে লাগতেছে কি কাঠ, এজন্য এটা হচ্ছে কাঠ গাছ। আচ্ছা, যদি এমসিকিউতে আসবে না, কিন্তু দিয়ে তো দিতে পারে। আবার আসো, আলু শব্দটা দেখ দাও। আলু গাছের মাইক্রো টিউবার উৎপাদন করা যায়। এমসিকিউ আসবে, মাইক্রো টিউবার কার আছে? আলু। মাইক্রো টিউবার জিনিসটা চিনো? অনেক সময় হয় না আলুর দাম বেড়ে যায় দেখে আলু কখনো, নর্মালি তো মানুষ আলু 2 কেজি 3 কেজি করে কিনে, তাই না? কিন্তু অনেকে আছে পুরো এক বস্তা পুরো 40 কেজি বা 50 কেজি আলু একসাথে কিনে ফেলে। আমি এই পন্ডিতে দেখে একবার কিনছিলাম, কিনে পরে অর্ধেক পচে গেছিল ছত্রাকের আক্রমণে। আচ্ছা, তখন আলুর দাম অনেক কম ছিল। কত সালে? ওই ইন্টারমিডিয়েট লাইফ ছিল তখন, 2000 কত, 19 সাল। পুরো এক বস্তা একসাথে কিনছিলাম, খাটের নিচে রাখছিলাম, অর্ধেক খাইতে পারছি, বাকিগুলো নষ্ট হয়ে গেছে, খেয়াল করিনি। তো আলু দেখবো অনেকদিন খাটের নিচে রেখে দিলে দেখবো আলু থেকে সাদা সাদা কেমন যেন চোখ বাইর হয়। এবং কৃষকরা কিন্তু ওই জায়গাটা কেটে মাটিতে লাগায়। কাটা আলু খাইছো কোনোদিন? বাজারে কাটা আলুর নামে একটা আলু বিক্রি করে। ধরো এটা হচ্ছে একটা আলু, এই আলুটার এখানে একটা চোখ আছে, এখানে একটা চোখ আছে, এখানে একটা চোখ আছে, এখানে একটা চোখ, এখানে একটা চোখ, এখানে একটা। তো নর্মালি কৃষকরা কি করে জানো? এই চোখ বরাবর এই জায়গাটা এতটুকু কেটে নেয়, এই জায়গাটা এতটুকু কেটে নেয়, এটার এতটুকু কেটে নেয়, এটার এতটুকু কেটে নেয়, এই জায়গাটা কেটে নেয়, এই জায়গাটা কেটে নেয়। ওই কাটা অংশটা মাটিতে লাগায়। বাট এই বাকি জায়গাটা কি ভালো না? ওই জায়গাটা কি কাটছে? কারণ ওই জায়গাটা চোখ নাই। ওই জায়গাটা থেকে ওইটা হচ্ছে বাজারে বিক্রি করে দেয় কম দাম। তোমার জামালপুর এটা দেখিনি, আমাদের কুমিল্লাতে এটা বিক্রি করে। ধরো আলুর কেজি 40 টাকা হয়, এটা 20 টাকা বা 15 টাকা করে বিক্রি করে। দিন শেষে নর্মালি আলু তো আলুই হইলো, জাস্ট এটা হচ্ছে একটা তিরিং বিরিং থাকে আর কি, চোখা চোখা থাকে। নর্মাল তোমরা আলু যেটা নর্মাল খাও এটা তো একদম ফ্রেশ থাকে, দেখতে একটা ভালো শেপ থাকে আর। তো আলুর মধ্যে হচ্ছে এরকম সাদা সাদা করে টিউবার বের হয়, এগুলো হচ্ছে আলুর চোখ বলা হয়। এগুলো থেকে নতুন আলু গাছ জন্মায়। আলু গাছ জন্মানোর জন্য আস্তে আলু লাগে না, আলু থেকে যতগুলো চোখ বের হয় ততগুলো আলু গাছ তুমি লাগাইতে পারবা। তো এগুলো বলা মাইক্রো টিউবার, ছোট ছোট, তো এই জন্য। এবার আসো, বাবা শীত প্রধান দেশ আছে, স্ট্রবেরি শব্দটা রাখ দাও। এটা মেডিকেল ভর্তি পরে কি 21 বয়সে আসছিল? কেমনে সম্ভব? আমি এটা কোনোদিন কেউ দাগাইয়ে দিইনি, খেয়ালই করিনি। তাহলে কোন প্রধান দেশে স্ট্রবেরি গাছের টিস্যু কালচার করা হয়? শীত প্রধান দেশ, এটা পাশে স্টার দিয়ে রাখ। আচ্ছা নেক্সট আসো, এখান থেকে আরেকটা জিনিস লাগবে, স্টেভিয়া। স্টেভিয়া গুলো একটা পাশে স্টার দাও। এটাকে চিনির বিকল্প হিসেবে ব্যবহার করা হয়, পাশে স্টার দিয়ে রাখে। এমসিকিউতে আসে চিনির বিকল্প হিসেবে কাকে ব্যবহার করা হয়? Stevia। শেষ, আর কিছু লাগবে না। যে টিস্যু কালচার সুবিধা অসুবিধা এগুলো কিছু লাগবে, কারণ আমরা টিস্যু কালচারের ভূমিকা পড়ে ফেলছি না, এই ভূমিকা মানে সুবিধা। দেন আমাদের দ্বিতীয় যে পয়েন্টের নাম কি? তো এই বললাম এর 2টা পার্ট, এক পার্ট হচ্ছে টিস্যু কালচার, আরেক পার্টের নাম কি? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এক পার্ট শেষ, আরেক পার্টে 3 ক্লাস লাগবে। তাহলে তো স্যার প্রথম সপ্তাহের চ্যাপ্টার শেষ। অবশ্য আসতো, ঠিক আছে।